নমস্কার, ভিক্টরি টিভি নিবেদিত মডার্ন টেলসের প্রথম পডকাস্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টের অতিথি হচ্ছেন ব্যোমকেশ। আগে না, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের ব্যোমকেশ না, তিনি হচ্ছেন বাংলার ফুটবলের সত্যান্বেষী ফুটবল ব্যোমকেশ, যাকে আমরা অয়নদা নামে চিনি। অয়নদা, কেমন আছো বলো? এই তো ভালো নেই অ্যাকচুয়ালি, মানে এখন যে আইএসএল শুরু হবে, আই থিঙ্ক আইএসএল শুরু হলে ভালো থাকবে, বিকজ আমাদের জীবনে যারা ফুটবল প্রেমী আমরা, আমাদের জীবনে ফুটবলটাই সব, ঠিক আছে? তো ফুটবল ছাড়া দিন দিন শেষ হয় না, আমার ভালো লাগে না, তো তাই জন্য ভালো নেই, বাট হোপফুলি ভালো থাকবো একবার খেলা শুরু হলে। সুপার কাপের পর প্রায় বহু দিন পর, 1.5 মাস পর আইএসএল স্টার্ট হচ্ছে। এবার সুপার কাপে মলিনা ছিল, বাট এখন লোবেরা এসছে, মলিনাকে টিম রাখেনি। তো নতুন লোবেরার জামানায় কীরকম দেখছো টিমকে এখন? দেখো, আই থিঙ্ক যে মোহনবাগান টিমে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট না, যে আমাদের প্লেয়ারদের কী বলবো, ডিসিপ্লিন, ঠিক আছে? যেখানে আমাদের অনেক প্রশ্ন ওঠে ডিমিকে নিয়ে, খামিস খানে, যে প্লেয়ার ডিসিপ্লিন না, তো সেখানে এমন একটা কোচ লাগে যে প্লেয়ারদেরকে ডিসিপ্লিন রাখতে পারবে, যেটা হাওয়াস ছিল। ইভেন মলিনা শুরুর দিকে ছিল, বাট কোথাও না কোথাও শেষের দিকে না, এই সিজনে স্পেশালি কোথাও না কোথাও মনে হচ্ছিল যে প্লেয়ারদের মধ্যে সেই মেন্টালিটিটা হারিয়ে যাচ্ছে, অ্যাগ্রেশনটা হারিয়ে যাচ্ছে। তুমি যদি ডুরান্ড কাপ দেখো, আইএফএ শিল্ডও দেখো, ইভেন ইন দ্য সুপার কাপ, মানে দেখে লাগেনি যে মোহনবাগান খেলছে। টু বি ভেরি অনেস্ট, আমি 2024-25 অব্দি যখন খেলা দেখতাম, আমরা দুগুলো পিছিয়ে থাকলে ভয় লাগতো না, আমরা জানতাম যে মোহনবাগান আছে, উই উইল কাম ব্যাক। বাট কোথাও না কোথাও সেটা মিসিং ছিল। তাই কিন্তু একটা জিনিস মানে, তুমি যখন প্রতিবার জিতছো, তারপর সে জেতার খিদেটা হারিয়ে যায়। তো আই থিঙ্ক মূল্যের মধ্যে সেই জিনিসটা ছিল, মানে আফটার উইনিং দ্য আইএসএল শিল্ড, আইএসএল কাপ, তারপর ইভেন আইএফএ শিল্ড জেতার পরেও কোথাও না কোথাও সেই খিদেটা হারিয়ে গেছে। তাই একটা কোচের চেঞ্জটা খুব দরকার ছিল। আর লোবেরাকে দেখেছি আমরা মুম্বাই সিটির সাথে, গোয়ার সাথে খুব ভালো পারফর্ম করেছে, ইভেন উড়িষ্যার সাথেও একটা নট কম্পারেটিভলি ভেরি গুড টিম, তাদের সাথেও ভালো পারফর্ম করেছে তারা। ইভেন ইন দ্য সুপার কাপ তারা ফাইনালে গেছিলো। তো আই থিঙ্ক লোবেরার আন্ডারে উই ক্যান ডু গুড, বাট ইটস মোহনবাগানের প্রেশারটা নিতে পারবে কিনা, একটা বড় বিষয়। তো সেটা দেখার বিষয়। প্রথম ম্যাচ না নামলে আমি এখনও মানে কিছু কল আউট করতে চাই না কোনো কিছুকে এই মুহূর্তে। তুমি গতবার মোহনবাগান টিমের মানে অনেক কন্টেন্ট শ্যুট করেছিলে, অনেক মানে টিমের সাথে ছিলে, তো হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য ট্রেনিংস। হঠাৎ করে কি এমন হলো যে ওখান থেকে বেরিয়ে এলে এখন খালি গ্যালারিতেই এখন অয়নদাকে দেখা যায়? মানে অ্যাকচুয়ালি আমাকে সবসময় তোরা গ্যালারিতে দেখেছিস, মানে সমর্থকরা আমাকে গ্যালারিতে দেখেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি থিং হচ্ছে, লাস্ট ইয়ার আমাকে মোহনবাগান টিম থেকে বলেছিল তুমি খুব ভালো কাজ করছো, তো ইউ ক্যান ওয়ার্ক উইথ আস, মানে আমাদের সাথে কাজ করে কোলাবোরেশনে উই ক্যান মেক সাম গুড কন্টেন্ট। তাই আমি ট্রেনিংয়ে যেতাম, সেখানে আমি কভার করতাম। তো সেটা আমার 1 বছরের কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ওভার হয়ে গেছে। অ্যান্ড ইভেন আমি জানলাম, যা আমরা সবাই জানি যে এই মুহূর্তে আইএসএল টিম সবাই কিন্তু কস্ট কাটিং করছে, তাই কিন্তু আই থিঙ্ক আমার কন্ট্রাক্ট রিনিউ করা হয়নি। অ্যান্ড আই এম ওকে উইথ ইট, মানে ইটস ওকে। মানে টু বি ভেরি অনেস্ট, যেদিন আমাকে জানানো হয়েছিল যে আমার কন্ট্রাক্ট রিনিউ হবে না, আই ফেল্ট ভেরি ব্যাড। বাট দেন আমি বলেছিলাম আমাদের যে কন্টেন্ট হেড, যে ইট ওয়াজ এ প্লেজার ওয়ার্কিং উইথ দিস টিম, বিকজ এটা আমার ড্রিম জব ছিল। তো মানে আমি হাসি মুখেই ছেড়েছিলাম, তো নাথিং, মানে আমার কোনো রিগ্রেট নেই। অ্যাকচুয়ালি আই এম ভেরি গ্রেটফুল যে আমি কাজ করতে পেরেছি আমার প্রিয় দলের সাথে। কিন্তু এটার সাথেও একটা মানে ছোটোখাটো কন্ট্রোভার্সি চলে এসেছিলো, একজন কমেন্ট করেছিল, দেন কমেন্টটা ডিলিটও করে দিয়েছিল। তো মানে কী হয়েছিল সেটা হঠাৎ করে? অ্যাকচুয়ালি ইট স্টার্টেড ফ্রম মাই সাইড। অ্যাকচুয়ালি কী হয়েছিল না, যখন আমরা সিজনটা শেষ করি, তারপরে একটা ট্রান্সফার মার্কেট থেকে একটা পোস্ট করা হয়েছিল, ট্রান্সফার মার্কেট থেকে জেমিকে কোলাবে নেওয়া হয়েছিল সেই পোস্টটা, আমি সেটা খেয়াল করিনি। তো সেখানে দেখানো হয়েছিল যে MVP মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আইএসএলের জেমি ম্যাকলারেন। তো বেসিক্যালি ওরা কী করছিল না, সব দেশের একটা করে পোল করছিল যে কে বেস্ট প্লেয়ার। তো সেখানে ইন্ডিয়ার প্লেয়াররা, যেহেতু আমরা মোহনবাগানের সাপোর্টার বেশি, তাই ভোট করে ম্যাকলারেনকে বেস্ট প্লেয়ার বানিয়েছিল। তো কোথাও না কোথাও আই ফেল্ট লাইক আমার মধ্যে যে মোর দেন আ মোহনবাগান ফ্যান, আমার মধ্যে যে ফুটবল ফ্যানটা আছে, সে ফিল করেছিল যে ম্যাকলারেন ডাজন্ট ডিজার্ভ টু বি দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। তোমরা ওটা অ্যাগ্রি করবে আই গেস। আর সেখান থেকে আরও অনেক খেলোয়াড়রা ছিল, আমাদের টিমে শুভাশিস বোস ছিল ইভেন, যে খুব ভালো পারফরমেন্স করেছে। আই ফেল্ট লাইক যে গোল্ডেন বল দিলেও কিন্তু আমি তাকে অবাক করতাম না, ঠিক আছে? তো আই ফিল লাইক শুভাশিস বোস ওয়াজ এ বেটার প্লেয়ার। তাই আমি এখানে কমেন্ট করেছিলাম যে আমি একটা কথা লিখেছিলাম, দিস ইজ ডিসগ্রেস। সেটা আমার লেখা উচিত হয়নি অবভিয়াসলি, বিকজ আমার টিমের প্লেয়ার। তো আই সেড দিস ইজ ডিসগ্রেস, ম্যাকলারেন ডিডন্ট ডিজার্ভ দ্য MVP, যেটা আমি এখনও অ্যাগ্রি করি। বাট মেবি আমার ওয়ার্ডগুলো বেশি হার্শ ছিল, আর যেহেতু আমি ম্যাকলারেনের সাথে একসাথে কাজ করেছি, কন্টেন্ট বানিয়েছি, তো সেজন্য মেবি হি ফেল্ট ব্যাড। তাই সে সেটাকে স্ক্রিনশট নিয়ে আমাকে DM করে বলে যে আই উইল রিমেম্বার দিস। আর সেটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করেছিলাম, ব্যোমকেশ থেকে করিনি। তো সেখানে আই ফেল্ট লাইক যে মেবি আমার এটা বলা উচিত হয়নি। তো সেখানে আই অ্যাপোলোজাইজ টু হিম যে ওকে বলেছিলাম যে আই উইল লাইক ইউ টু রিমেম্বার ইট, তুমি মনে রাখো এটাকে, অ্যান্ড প্রুভ মি রং, নেক্সট দিনে ভালো খেলো, গোল করো আরও বেশি। তো আমি এটা বলেছিলাম। তো সেখান থেকে একটা রিফ্ট শুরু হয়ে গেছিলো। বাট কোথাও না কোথাও অগেন, মানে জমি যখন এসেছিলো কলকাতায়, তখন আমি তার একটা ভিডিও পোস্ট করি এয়ারপোর্টে আসার সময়। তো সেখানে সেটাকে শেয়ার করে, ইনস্টাগ্রামে তার সাথে টুকটাক কথা হয় আমার, ট্রেনিংয়ে যদিও কথা হয়নি কখনো আমার ওর সাথে। তারপরে আর হোয়াট হ্যাপেন নেক্সট ওয়াজ, আমাদের প্রোটেস্ট হয় যেখানে, তো সেখানে ওয়েন হি কেম ইন, তো আমরা সব প্রোটেস্ট করছিলাম, সমর্থকরা লিখেছিলো কাওয়ার্ড বলে, সেটা শ্যুট করছিলাম আমি। যখন প্লেয়াররা ঢুকছিল, তখন জেমি লুকড অ্যাট মি অ্যান্ড হি ডিড দিস,
হি ডোন্ট কেয়ার যে প্রোটেস্ট অল হচ্ছে। তো সেখান থেকে আই ফিল লাইক যে ও এখন ওপরে রেগে আছে। তো তারপর কী হলো, মোহনবাগান খারাপ পারফর্ম করা শুরু করলো, ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ থেকে শুরু করে সুপার কাপে খারাপ পারফর্ম করলো। তারপর সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পরে যে ম্যাচটা আমরা ডার্বি ড্র করি, তারপর আমরা ছিটকে যাই। তো সেই ম্যাচের পর আমি একটা ভিডিও বানাই, যে সেই সময় একটা রিলস করেছিল যে আস্কিং মাই ফ্রেন্ডস দ্যাট হোয়াট দে আর ডুইং নাও, ওটা একটা ভিডিও পাঠানোর জন্য। তো আমি সেই ট্রেনটাকে মোহনবাগানে কনভার্ট করি, সেটা আমি করে এসেছি এর আগেও, মানে ট্রেনটাকে যে কোনো জেনারেল ট্রেনটাকে ফুটবলে কী করে ট্রান্সফার করা যায়। তো সেইভাবে আমি করেছিলাম যে আস্কিং মোহনবাগান প্লেয়ার্স অ্যান্ড কোচ দ্যাট সেন্ড মি আ ভিডিও দ্যাট হোয়াট দে আর ডুইং নাও। তো সেখানে আমি মলিনাকে দেখাই যে হি ইজ রানিং অ্যাওয়ে ফ্রম হিজ রেসপন্সিবিলিটিস, ডিমিকে দেখাই স্টিল ওয়ার্মিং আপ, যেটার জন্য আই ফিল ভেরি ব্যাড। আই থিঙ্ক ডিমিকে চান্স দেওয়া উচিত আরও, ফার্স্ট টিম আই গেস হি উইল গেট সাম চান্স এনিওয়েজ। কামিংসকে দেখাই কামিংস ছুটি কাটাচ্ছে, আর এগুলো খুবই জেনারেল যে এগুলো হয়ে এসছে। আর সেখানে আমি ম্যাকাকে লিখি যে ম্যাকা ইজ ডিসঅ্যাপিয়ার্ড অ্যাগেন, অ্যান্ড ম্যাকা ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড, হোয়াট এভার বি দ্য রিজন। মিডফিল্ড নেই, প্লেয়ারদের কোয়ালিটি নেই, ম্যাকলেনকে যে বল সাপ্লাই হচ্ছে না, বাট হি ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড। তুমি কি দেখতে পেয়েছিলে ম্যাকলেনকে? ম্যাকলারেনের ফার্স্ট ম্যাচে গোল, সেটা ওই বৃষ্টির মধ্যে চেন্নাইয়ের এগেনস্টে। তারপর না আমি বলছি এই সিজনে মানে এই সিজনে ওয়ার্ল্ড কাপ থেকে না দেখা যায়নি, বিকজ দেয়ার ওয়াজ নো গ্রেট স্টুয়ার্ড, বল সাপ্লাই হচ্ছিল না। তো সেখান থেকে ম্যাকলেন ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড, নাথিং এগেন্স্ট ম্যাকলেন অ্যাগেন, বাট দেন স্টিল সেখানে হি ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড। আই থিঙ্ক ইট ওয়াজ জাস্ট আ ট্রোল, সেই ট্রোলটাকে ট্রোলের মতো নেওয়া উচিত ছিল, বাট ম্যাকলেন সেখানে একটু গায়ে নিয়ে নেয়, সেখানে হি কমেন্টেড পার্সোনালি অন মি। না, ম্যাকলারেনের বিষয়টা বলবো যে ধরো এখন ম্যাকলারেন 5 বছর 6 বছর অস্ট্রেলিয়ায় খেলেছে, তো ইন্ডিয়াতে এসে কিন্তু সব প্লেয়ারই এসে পারফর্ম করবে তার মানে নেই সেটার। তো সেক্ষেত্রে হয়তো আরও হয়তো টাইম নিতে পারে। আই থিঙ্ক যে মানে ম্যাকলারেন যেই লেভেলের প্লেয়ার তার থেকে আমরা বেশি ডিজার্ভ করি, বেশি এক্সপেক্ট করি অ্যাকচুয়ালি। কারণ দেখো তুমি যদি দেখো কামিংস এসছে, সাদিকও এসছে, তারাও কিন্তু প্রথম সিজনে 12টা করে গোল মেরেছিল, বাট স্টিল তারা গালাগাল খেয়েছিল। বাট সেখান থেকে ম্যাকলারেন আই থিঙ্ক 12টা না 13টা গোলই মেরেছিল, 12টা গোল। তো তারপরেও কিন্তু ম্যাকলারেনকে সেই হেডটা দেওয়া হয়নি, সেই হেডটা পড়ে গেছে ডিমির উপরে। তো আই এম নট ডিফেন্ডিং ডিমি, বাট আই এম সেইং যে ম্যাকলারেন থেকে আমরা আরও বেশি এক্সপেক্ট করি, তাই ম্যাকলারেনের উপরে ক্রিটিসিজমটা ইটস ভেরি নর্মাল। আর একটা প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপ খেলে এসে, আই থিঙ্ক হি হ্যাজ টু বি ইউজ টু দিস ক্রিটিসিজম, যে একটা প্লেয়ার যদি খারাপ খেলে। আর সত্যি বলতে ক্রিটিসিজম কাকে বলে আমরা একটু ফেসবুকে খুললে দেখতে পাবো যে কি নোংরা লেভেলের ক্রিটিসিজম হয়। সেখানে আমি ক্রিটিসাইজ না, আবার ট্রোল করা বলে, লিটারালি মানে নিজের প্লেয়ারকে একটা আমি ফ্রেন্ডলি ফায়ার করেছিলাম, সেখানে হি ফেল্ট ব্যাড। আর সেখানে সে কমেন্ট করেছিল আমাকে যে লাইক ইউ ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম আওয়ার ট্রেনিং। তো জেনারেলি এরকম অনেক কমেন্ট আসে আমার মানে ফ্যান্সটা কমেন্ট করে, তো সেখানে আমি রিপ্লাই করি না যে কেন ভাই ফ্যান্সরা ইটস ওকে, যখন একটা প্লেয়ার কমেন্ট করছে তো সেখানে আমার রিপ্লাই করা উচিত। তো সেখানে আমি ওকে রিপ্লাই ব্যাক করি যে আই উইশ ইউ আর দিস মাচ অ্যাক্টিভ ইন দ্য ফিল্ড অলসো। তো সেখান থেকে একটা বাবাল শুরু হয়, সেখানে বাকি ফ্যান্সরাও কমেন্ট করে, সেখানে জেমি আবার বাকি ফ্যান্সদেরকে ধরে ধরে রিপ্লাই করে। তো সেই নিয়ে একটা বিষয় শুরু হয়। বাট আই বিলিভ যে মানে ওকে, মানে ম্যাকলারেন ইজ আ ওয়ার্ল্ড কাপার, ঠিক আছে। ম্যাকলারেন যে আমার সঙ্গে বিফটা হয়েছে এটা আমার কাছে একটা উইন, টু বি ভেরি অনেস্ট। আমি কে, তুমি বলো আমি কে? আমাকে যখন লোকে ছবি তুলতে আসে আমার কাছে আই ফিল লাইক আমি কে তোমার কাছে? আমি যে একটা ফ্যান যে ভিডিও বানাচ্ছে, অ্যান্ড তোমরা আমাকে এই জিনিসটা বানিয়েছো। আর তারপরে মানে অনেক সময় বলে না, তুমি অনেকে আমাকে বলে যে তুমি জীবনে অনেক কিছু করে নিয়েছো, অনেক বড় হয়ে গেছো। বাট আমি সেদিন বলেছিলাম জিনিসটা, যেদিন মোহনবাগান পেজ থেকে ম্যাকলারেনের একটা ভিডিও পোস্ট করা হয়, মানে এই রিফটার পরেই, ঠিক আছে। সেখানে দেখানো হয়েছে ম্যাকলারেন, দ্য ম্যাকলারেন ইউ সি, দ্য ম্যাকলারেন উই অল নো অ্যাবাউট, এরকম কিছু একটা পোস্ট করেছিল। সেখানে ম্যাকলারেনকে মানে ভালো দেখানোর একটা মানে গোল করছে এরকম একটা ভিডিও পোস্ট করেছিল। তো আমি ঘুম থেকে উঠলাম, ভিডিওটা দেখলাম, আবার লাইক আর ম্যাকলারেনকে ভিডিও পোস্ট করছে, এবার আমি খিস্তি খাবো। অ্যান্ড দেন আমি কমেন্ট সেকশনে গেলাম, কমেন্ট সেকশনে এভরিবডি ওয়াজ লাইক ফুটবল ওমকেশ আই এম উইথ ইউ, অয়ন্দা আই এম উইথ ইউ। তোমার তখন আই ফিল্ড লাইক যে আই অ্যাম সামবডি, মানে তোমরা আমি কিছু একটা বানিয়েছো যেখানে আমি একটা ওয়ার্ল্ড কাপার থেকে আমি আই নো আই অ্যাম রাইট, এখানে আমি ভুল নই, তাই লোকেরা সাপোর্ট করেছে আমাকে। বাট স্টিল মানে হি ইজ আ ওয়ার্ল্ড কাপার, হি ইজ আ মোহনবাগান প্লেয়ার, হু অ্যাম আমি কেউ নই। সেখানে সমর্থকরা আমাকে সমর্থন করেছে, দ্যাট ইজ আ উইন ফর মি, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ আমি বলবো এই মুহূর্তে। তো দ্যাট ওয়াজ ইট। বাট আই থিঙ্ক যে অ্যাগেন ম্যাকলারেন আমাদের মোহনবাগানের প্লেয়ার, সবাইকে রিকোয়েস্ট করবো টু সাপোর্ট হিম। যখন হচ্ছে মাঠে খেলবে আমিও মাঠে খেলবো, ওখানে চ্যান্ট করবো, গোল করলে সেলিব্রেট করবো, বিকজ আই হ্যাভ নো আদার অপশন। আমার সঙ্গে যা হয়েছে, বাট হি ইজ আ মোহনবাগান প্লেয়ার, তো আই হ্যাভ টু সাপোর্ট হিম। তো সবাইকে বলবো যে কোনো প্লেয়ারের উপর তোমার যদি রাগ থাকে, বিট ম্যাকলারেন বিট ডিমি, ভুলে যাও ভাই, খেলা শুরু হচ্ছে, লেট সাপোর্ট দেম, বিকজ দে আর প্লেইং ফর দ্য ইউর টিম অনলি, মোহনবাগানের হয়ে খেলবে। তো দে নিড আওয়ার সাপোর্ট। তো আই উইল অলওয়েজ অবভিয়াসলি রিকোয়েস্ট এভরিবডি যে তোমরা সাপোর্ট করো। তারপরে মানে আমি তো ভুলে গেছি ভাই, সত্যি বলছি আমি ভুলে গেছি, আমি তো ভাবি না, বাট ম্যাকলারেন এখনও ভুলিনি মেবি। তারপরে ও স্টোরিতে আমাকে ঠকতে থাকে, আমাকে তো ব্লক করে দিয়েছে ম্যাকলারেন, বাট আমি বাকিরা আমাকে স্টোরিগুলো স্ক্রিনশট পাঠায়। একদিন যখন ও ওই ট্রান্সফার মার্কেট থেকে এমবিপির একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, তো সেখানে ও স্টোরি লাগায় যে থ্যাংক ইউ এভরিবডি ফর ভোটিং ফর মি অ্যান্ড থ্যাংকস টু দ্যাট ফেমাস ইউটিউব ডুড অলসো। তো দিস ইজ দ্য থিং দ্যাট ইজ হ্যাপেনিং, বাট ইটস ওকে, মানে দিস ইজ দ্য পার্ট অফ ফুটবল। অ্যান্ড সত্যি বলতে আমি আজ অবধি কন্ট্রোভার্সি এড়িয়ে এসেছি, কখনো কন্ট্রোভার্সিতে জড়াইনি, বাট এখানে জড়িয়ে পড়লাম। বাট দেন এনিওয়েজ মানে ইটস ওকে, ইটস পার্ট অফ লাইফ।
আমার কোথাও কি মনে হয় কন্ট্রোভার্সিটার জন্যই মোহনবাগানের কন্টেন্ট ক্রিয়েটারের ওখান থেকে জায়গাটা চলে গেল তোমার? না না, তার আগেই আমার কথা হয়ে গেছিলো। দেখো মানে আমাকে যখন না হয়তো মানে রিনিউ হতে পারতো পরে, কারণ কি এবার আইএসএল এর সেই এটা ছিল না যে হবে কি হবে না, হলেও কবে থেকে হবে। উই ভেরি অনেস্ট, আই স্টার্টেড এজ আ ফ্যান অ্যান্ড আই নো আই উইল এন্ড আপ এজ আ ফ্যান, ঠিক আছে? তো সেখানে আই ডোন্ট ফিল লাইক যে আমার টিমের মধ্যে থাকলে কিছু ডিফারেন্ট হতো, বিকজ তুমি আমাকে 2023-24-এও দেখেছো, 24-25-এও দেখেছো। 24-25 আমি মোহনবাগান টিমের ভিতরে ছিলাম, তুমি আমার ভিডিওগুলো দেখো, দেয়ার ওয়াজ নাথিং ডিফারেন্ট। আমি গ্যালারি থেকে ভিডিও বানাতাম, আমি চাইলে মাঠে ঢুকতে পারতাম, বাট কখনো মাঠে ঢুকে ভিডিও বানাইনি। আইএসএল ফাইনালের দিন, সেই দিন আই ওয়েন্ট ইন, সেই দিন আমি রিকোয়েস্ট করলাম যে যদি আমাকে একটা অ্যাক্সেস দেওয়া হয় যেখানে আমি টিমের সাথে সেলিব্রেট করতে পারবো, সেদিন আই ওয়েন্ট ইন। তাছাড়া কিন্তু আমার কাজ গ্যালারি থেকেই। তুমি বিএসএলও দেখবে, আমি বিএসএলও আমি যখন দেখি যে মাঠে দর্শকরা আছে, আমি দর্শকের সাথে গিয়ে ভিডিও বানাই, তো সেটাই আমার কাজ, সেটাই আমার কন্টেন্ট। আমি মাঠের ভিতরে ঢুকে দর্শকদের রিয়াকশন বা তাদের সেলিব্রেশন দেখাতে পারবো না। তো আমার কাছে আই বিলিভ যে মানে ডাজন্ট মেক এনি ডিফারেন্স। তোমরা জানতে আমি মোহনবাগান মাঠে গিয়ে মানে ভিডিও বানাই, হয়তো জানি বিকজ হয়তো মাঠে কভার করতে আসতো, বাকি ফ্যান তো জানে না, বিকজ এটা তাদের কাজ না। আমি ট্রেনিং থেকে ডিসঅ্যাপিয়ার হচ্ছি কি না হচ্ছি, নোবডি কেয়ার্স, বিকজ সেটা তারা ম্যাটার করে না। বাট জেমি যদি মাঠ থেকে ডিসঅ্যাপিয়ার হয়, সেটা আমাদের জন্য ম্যাটার করে, সেটা আমাদেরকে ম্যাচ হারায়। সো দ্যাট ইজ দ্য থিং। তো ইট ডাজন্ট ম্যাটার যে আমি মাঠে থাকছি কি না থাকছি। অবভিয়াসলি আই উড লাভ টু ওয়ার্ক উইথ মোহনবাগান এগেন ইফ দে গিভ মি আ চান্স, বাট স্টিল আই ওয়ন্ট মানে বেগ ফর দ্যাট, বিকজ আই নো মাই ওয়ার্ক ইজ ফ্রম দ্য গ্যালারি অনলি। এবার একটু কলেজের দিকে আসি, এই পোর্শনটা এখন সাইডে রাখছি, কলেজের দিকে আসি। তোমার স্কুলিং কোথায়, কলেজ কোথায়, এটা যদি একটু শেয়ার করো। বেসিক্যালি আমার স্কুল ছিল হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 2 সল্টলেক, অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দ্যাট। সত্যি বলতে মানে আমি দেখেছি আমাদের স্কুলে একটা মানে কেভিতে স্পেশালি আমি দেখেছি একটা মেন্টালিটি থাকে যে কুছ করনা পড়েগা। আমাদের স্কুলে সত্যি বলতে বাংলা ছিল না, আমি মানে বাংলাতে একটু কাঁচা আছি, লোকে আমাকে খিস্তায় জন্য। বাট আমাদের স্কুলে অ্যাকচুয়ালি তো আর্মি স্কুল, তো সেজন্য ম্যাক্সিমাম নন বেঙ্গলি ছেলেরা থাকতো, তো বাংলার সেই কালচারটা ছিল না। তুমি জানো আমি যখন কলেজে প্রথম যাই, তখন আমি প্রথম অনির্বাণ ভট্টাচার্যকে চিনি, যে এটা অনির্বাণ ভট্টাচার্য। আমি অনুপম রায়ের প্রথম গান কলেজে গিয়ে শুনি, মানে আগে শুনেছিলাম মানে বেঁচে থাকার গান তো বলেছিলাম, মানে আমাকে আমার থাকতে দাও এগুলো, বাট আমি জানতাম না যে অনুপম রায় অ্যাকচুয়ালি তো ভালো গান গায়। আমি কলেজে যাই প্রথম দিন, আশুতোষ কলেজ, বেসিক্যালি আমি আশুতোষ কলেজে পড়তাম, তো সেখানে একটা গান বাজে কলকাতা আই ফিল লাইক ভাই এটা কি সুন্দর গান খেয়ে গেছে এটা। আমি বাড়ি যাওয়ার পথে সার্চ করি অনুপম রায়, আমাদের কলেজের ফেস্টে অনুপম রায় আসে, তো সেখানে আমি অনুপম রায়ের ফ্যান হয়ে যাই। তারপর থেকে আই গট ইন টু দ্যাট বেঙ্গলি কালচার। তারপর থেকে আমি ব্যোমকেশ দেখা শুরু করি, ফেলো দেখা শুরু করি। তো আমার জার্নিটা এইভাবেই শুরু হয়েছে, মানে অ্যাজ এ বাঙালি আমি বলি না বাংলা ফুটবলের সত্যানি, আমি বাংলার বহু জানি না বা সত্যি বলতে। তো মানে আশুতোষ কলেজ থেকে আমার বাংলা শেখা শুরু হয়েছে, বাট আই থিঙ্ক এই যে মেন্টালিটিটা টু ডু সামথিং ডিফারেন্ট, সেটা আমার কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পেয়েছি। তো আমার স্কুলিং কেন্দ্রীয় বিদ্যালয় থেকে, আমি সেখান থেকে আমি আশুতোষ কলেজে যাই, সেখানে আই গ্র্যাজুয়েটেড ফ্রম জার্নালিজম অ্যান্ড মাস কম নিয়ে পড়ি আমি সেখানে। ওই তো আমার কলেজ জুনিয়র অ্যাকচুয়ালি। তো দ্যাট ইজ দ্য থিং, ইয়েস। তো মানে কি বলবে, মানে আশুতোষই তোমার এই বাংলার এটাকে মানে পুরো চেঞ্জ করে দিল। আমি যদি আশুতোষ কলেজকে আমার জীবনে কিছু কৃতিত্ব দিই, সেটা হচ্ছে শুধু এই আমার মধ্যে এই বাঙালি আনাটা, একটু হলেও আনাটা, ঠিক আছে? না হলে কিন্তু আমি প্রবলি যদি ভিডিও বানাতাম, আমি বাংলাতে ভিডিও বানাতে পারতাম না, বিকজ আমার মধ্যে এই জিনিসটা ছিলই না। বাট আশুতোষ কলেজ আমার লাইফে খুব বেশি ইম্প্যাক্ট করেনি, বিকজ আমার ম্যাক্সিমাম কলেজ লাইফটা কেটেছে কোভিডের সময়, ঠিক আছে? আমি ফার্স্ট ইয়ার গেছিলাম কলেজে, আর তারপরে আমি লাস্ট সেমটা এক্সাম দিয়েছিলাম কলেজে। তো তাছাড়া কিন্তু আমি কলেজে যাইনি কখনো, মানে অনলাইনে কেটেছে, বন্ধু ফ্লাইটে এক্সাম দিতাম, ঠিক আছে? আমার একটা বন্ধু আনসার লিখেই তো আমরা সবাই ছাপতাম সেটাকে, আর তারপর দেখা গেলো যে বন্ধুটা আনসার লিখছে তার মার্কস কম এসছে আমাদের থেকে। ও এটা আমার সাথেও হয়েছে, সেম। তো এই হচ্ছে ব্যাপার। তো কলেজ লাইফ খুব একটা এনজয় করতে পারিনি, বাট স্কুল লাইফে বিশাল এনজয় করেছি, আর আই বিলিভ যে আমার লাইফের বেস্ট পার্টটা স্কুল লাইফে কেটেছে। আর তোমরা চিনবে আমার বন্ধু গৌরু বলে, যে কেরালা ব্লাস্টার্সকে খুব গালাগাল দেয়, সে আমার স্কুলেরই বন্ধু। তো আমার স্কুল থেকে অনেক ভালো বন্ধুরা পেয়েছি, কলেজ থেকে খুব ভালো বন্ধুরা পেয়েছি, কলেজ থেকে কিছু সিনিয়রদের পেয়েছি ভালো। তো দ্যাট ইজ দ্য থিং। তো এই মানে তুমি গ্যালারিতে যেতে আগে কিন্তু হঠাৎ করে মানে ফুটবল ব্যোমকেশে আসার জার্নিটা কিভাবে হলো? মানে আমরা দেখো আমার যারা মোহনবাগান ফ্যামিলিতে জন্মাই বা ফুটবল ভালোবাসে এমন ফ্যামিলিতে জন্মাই, তারা কিন্তু ছোটোবেলা থেকেই মাঠে যায় বা খেলা দেখে। তো আমিও যেতাম, সাপোর্ট করতাম, ভিডিও বানাতাম, মাঠে কেউ গোল করলে ওগুলো পোস্ট করতাম না অবভিয়াসলি, বাট বানাতাম। তো আমরা আগে একটু ইউটিউব চ্যানেল ছিল 2017-তে বানিয়েছিলাম, ক্লাস 10 দেওয়ার পর বানিয়েছিলাম স্কুল লাইফে। তখন আমি কী করতাম, প্র্যাঙ্ক ভিডিও বানাতাম, ডকুমেন্টারিজ বানাতাম, স্ট্রিট ইন্টারভিউ বানাতাম, রোজ ভিডিও বানাতাম, এরকম তখন যেরকম চলছিল আর কি। হ্যাঁ, তখন আমি ক্যারিমেটে দেখতাম, বেবি কি দেখতাম, ওইগুলো দেখে বানানো শুরু করেছিলাম। চ্যানেলের নাম ছিল ওয়ার্থ ব্রাদার্স। আই স্টিল ডোন্ট নো হোয়াট দ্যাট মিনস, ঠিক আছে? এখনো আছে সেটা? হ্যাঁ, সেই চ্যানেলটাকে আমি চেঞ্জ করে ব্যোমকেশ বানাই। আচ্ছা। হ্যাঁ, তো সেই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার ছিল 900 মতো। তখন ইউটিউবে কোনো ছিল না যে আমার এত সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন আসবে। তখন তুমি ইউটিউবে ভিডিও বানাও, শুরু থেকে পয়সা কামাও।
তো তখন আমি বানানো শুরু করি, তো তখন টুকটাক মানে সাবস্ক্রাইবার আসতো, লাইকস আসতো, তারপরে আমি ক্লাস 12 যাই, সেখানে পড়াশোনার চাপের জন্য বানানো বন্ধ করতে হয়। বাট সেখানে সেই সময়টা আমি ফিল লাইক না যে এটা আমার জনার না, মানে লোককে হাসানো বা এরকম মানে প্র্যাঙ্ক ভিডিও বানানো এটা আমার জনার না, আমার জনার ফুটবল। তো আমি যখন কলেজে পড়ি তখন আমি একটা ইন্টার্নশিপ পাই, দের ইজ অ্যাপ কল ইন্টার্ন চালা, নো পেড প্রমোশন, বাট সেই ইন্টার্ন চালাতে আমি একটা ইন্টার্নশিপ পাই। সেখানে আই গট ইন কানেকশন উইথ টক ফুটবল এইচডি। তো আমি টক ফুটবল এইচডিতে কাজ করি অ্যাজ এ ইন্টার্ন। তারপর তাদের আমার কাজ ভালো লাগে, সো দে কল্ড মি আপ তাদের স্টুডিওতে, যেটা লখনৌতে। তো আমি জিভাইয়ের বাড়িতে যাই, জিভাইয়ের সাথে থাকি 6 মাস। তো সেখান থেকে আই গট টু নো কী করে ইউটিউব রান করতে হয়। আগে যে ছেলেটা 2017-তে জাস্ট ইউটিউবে ভিডিও পোস্ট করতো, সেই ছেলেটা এখন শিখে গেছিলো যে কী করে ইউটিউবে অ্যালগোরিদম বুঝে ভিডিও পোস্ট করতে হয়, হ্যাশট্যাগ দিতে হয়, টাইটেল দিতে হয়, থাম্বনেল বানাতে হয়। তো সেখান থেকে আই ফেল লাইক যে যখন আমি টক ফুটবলের ভিতরে কোর্ট টিমে থেকে এইভাবে কাজ করতে পারছি, ওয়াই ডোন্ট আই স্টার্ট মাই ওন চ্যানেল বাংলাতে ফুটবল কভার করা, যেটা হয়তো বাকিরা করছিল বাট সেই কোয়ালিটিটা মিসিং ছিল। তো সেখান থেকে আই ফেল লাইক যে আমার করা উচিত। তো সেখান থেকে 6 মাস পর আই কেম ব্যাক টু কলকাতা, আই স্টার্টেড মাই ওন চ্যানেল। সেই সময় এটিকে এমবি ছিল, এটিকে খেলা দেখতাম না আমি অবভিয়াসলি, বাট সে আমাকে দেখতে হয়েছিল কিছুদিন জাস্ট টু কভার দ্য ভিডিওস। তো আমি কিছুদিন ম্যাচেস দেখি, তারপর তো আমি ভিডিও বানানো শুরু করি। আমার প্রথম ভিডিও ভাইরাল হয়, যেটা হচ্ছে আমাদের এগেইন কেবিএফসি ভার্সেস এটিকে এমবি ভার্সেস কেবিএফসি। সেই ম্যাচে সামনে গরুকে নিয়ে যাই আমি, আর গরু উধম কিস্তি মারে ভাই কেবিএফসি ফ্যান্সদেরকে, আর সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকে পিপল স্টার্টেড ওয়াচিং মাই ভিডিওস। আর আমি মানে আই থিঙ্ক আমি কন্টেন্টে কোয়ালিটি দিচ্ছি, তাই লোকে স্টিক করেছে। কারণ একবার ভিডিও দিয়ে বন্ধ করে দিলাম, বাকি ভিডিওগুলো তাহলে লোকে দেখবে না। তো সেখান থেকে আই ফিল লাইক আই কেপ্ট অন টু দ্য কন্টেন্ট, তাই লোকে পছন্দ করেছে অবভিয়াসলি। আর তুমি জানো আমার প্রথম ইউটিউবে সাবস্ক্রাইবার কী করে গ্রো করে, কীভাবে? আমি একটা রোনাল্ডো রিল পোস্ট করি। আমার একটা বন্ধু ফেসবুকে একটা রিল পোস্ট করেছে রোনাল্ডোর, ও আল সাইন করেছে। তো সাইন করার যে প্রেজেন্টেশনের মোমেন্ট আর গান বাজছে ব্যাকগ্রাউন্ডে, আজকের এই খুশির দিনে তোমারে আগমনে। তোকে বললাম যে ভিডিওটা দেই ইউটিউবে পোস্ট করি, একটু দেখি কী হয়। সেই ভিডিওটা পোস্ট করি, থ্যাঙ্কস টু গদ্দা, সেই ভিডিওতে আই থিঙ্ক মিলিয়ন্সে ভিউ যায়। আর সেই ভিডিও থেকে 22K সাবস্ক্রাইবার আসছে আমার। হ্যাঁ, ইয়েস, আমার এভরিডে 1000-2000 করে সাবস্ক্রাইবার বাড়তো। অ্যান্ড ইট ওয়াজ লাইক ভাই কী নর্মাল ব্যাপার, আমি লিটারালি বলছি, লিটারালি। তুই জানিস যে মানে বাংলার ফুটবল বা ফুটবল নিয়ে কন্টেন্ট বানালে ঠিক কী লেভেলের সাবস্ক্রাইবার গ্রো হয়, মানে সেই লেভেলে হয় না। তো সেখান থেকে এভরিডে 1000 করে সাবস্ক্রাইবার বাড়তো। আর আমার ম্যাক্সিমাম অডিয়েন্সটা পেয়েছিলাম বাংলাদেশের, সব রোনাল্ডো ফ্যান্স, রোনাল্ডোকে লাইক করছে, সাবস্ক্রাইব করছে। তো সেখান থেকে মানে অবভিয়াসলি মানে লাক তো ছিল, তো লাক কোথাও কোথাও কাজ করেছে। আর সেখান থেকে সেই লোকেরা সাবস্ক্রাইব করে তারপর দিয়ে স্টিক অন টু চ্যানেল, বিকজ চ্যানেলে কন্টেন্ট কোয়ালিটি ছিল। তো এখন অনেকে কন্টেন্ট বানায়, তোর মধ্যে একটা কথা বলবো যে থেমে যাও না, মানে বানাতে থাকো। মানে আই নো যে ইটস ডিফিকাল্ট, ফুটবল নিয়ে করছো, আই নো ইটস ডিফিকাল্ট, বাট দেন থেমে গেলে কিন্তু চাপ হয়ে যাবে। থেমো না, কিপ অন মেকিং কন্টেন্ট, আর ভালো কন্টেন্ট বানাও, একদিন দাঁড়াবে ফর শিওর। তোমার ফুটবল ব্যোমকেশকে নিয়ে ফিউচার প্ল্যান কী আছে এখন? ফুটবল ব্যোমকেশকে নিয়ে দেখো কোথাও না কোথাও আই ফিল লাইক যে আই এম অ্যাট আ পয়েন্ট যেখানে আমি হয়তো অলমোস্ট স্যাচুরেশন পয়েন্ট মানে রিচ করে গেছি, যেখানে হয়তো এর থেকে খুব বেশি গ্রো করতে পারবো না আমি। মানে বাংলার ফুটবল ইজ ডান, ইন্ডিয়ান ফুটবল ইজ ডান। কোথাও না কোথাও আমাকে লোকে বলে যে ইউরোপিয়ান ফুটবল কভার করতে বা হিন্দিতে কন্টেন্ট বানাতে, বাট আই বিলিভ যে এগেইন মানে আমার ফুটবল ব্যোমকেশ চ্যানেলটার নাম রাখার কারণ ছিল যে ফুটবল রিপ্রেজেন্ট ফুটবল, ব্যোমকেশ রিপ্রেজেন্ট বাংলাতে কন্টেন্ট বানানো। সেখান থেকে আই ক্যানট শিফট টু হিন্দি ডিরেক্টলি, ঠিক আছে। অ্যান্ড তাছাড়া আমি কখনো ছোটোবেলা থেকে ইউরোপিয়ান ফুটবল দেখে বড় হয়নি। অবভিয়াসলি মেসি ফ্যান, আর্জেন্টিনা ফ্যান, বাট দেন সেইভাবে রেগুলারলি ফলো করতাম না, মন মানিস বল দেখেই বড় হয়েছি। তো আমাকে যদি জাস্ট ফর সেক অফ মানে মেকিং ভিডিওস আমি যদি ইউরোপিয়ান ফুটবলে শিফট করে দ্যাট ডাজেন্ট মেক সেন্স। তো ফুটবল ব্যোমকেশ নিয়ে আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে আই ওয়ান্ট টু মেক আ ট্রাভেল চ্যানেল। আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি, ঠিক আছে। তো কোথাও কোথাও আই ওয়ান্ট টু টেক দিস ফুটবল ব্যোমকেশ টু সামওয়্যার যেখানে আমি ট্রাভেল করতে পারবো, লাইক টু মেক আনাদার চ্যানেল মেবি, এটা পাশাপাশি সেখানে আই ওয়ান্ট টু ট্রাভেল, বিকজ আমার লাইফে দুটো জিনিস, ফুটবল আর ট্রাভেল, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য প্ল্যান আপাতত। ট্রাভেল বলতে ট্রাভেল ব্লগ? ট্রাভেল ব্লগিং, ইয়েস, ট্রাভেল ব্লগিং। ইনস্টাগ্রামে আমার দেখবে আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে অয়ন দ্য গো বলে, তো ওখানে অয়ন দ্য গো মানে হচ্ছে অয়ন অন দ্য গো, মানে অয়ন এখনও ঘুরছে, মানে বেরিয়ে গেছে আবার, দ্যাট ইজ দ্য থিং। তো আমি ঘুরতে পছন্দ করি, ফুটবল খেলতে পছন্দ করি, তো আই থিঙ্ক এই দুটো নিয়ে আমি কন্টিনিউ করতে চাই আপাতত, দ্যাট ইজ দ্য থিং। তা এখান থেকে আসি, তোমার কর্পোরেট লাইফ একটা ছিল কলেজের টাইম থেকেই, তো সেই কর্পোরেট লাইফটাকে জাস্ট চেঞ্জ হয়ে এখানে চলে আসা। হ্যাঁ, সেটাও আমি বলি। হ্যাঁ, আসলে খুলেছি আর্ট ইন স্পিচ, দ্যাট ইজ আমরা যেটা বললাম আমার কিছু সিনিয়র, তো আমার একটা সিনিয়র আমাকে কন্ট্যাক্ট দেয় যে নিউজ 18 এরকম একটা শো হচ্ছে জনতার দরবার বলে, তো সেখানে ম্যানেজমেন্টের কাজে যেতে হবে তোমাকে, যেতে পারিস তুই। তো আমি সেখানে যাই, গিয়ে আমি কাজ করি, কাজ শিখি। তো সেখানে বেসিক্যালি ভোট ছিল 2021-এ, তো ভোটের আগে একটা শো হয় জনতার দরবার, সেখানে আই ওয়ার্ক উইথ ইট। তো ওটা বেসিক্যালি কন্ট্রাকচুয়াল জব ছিল, মানে জাস্ট ভোট অবধি। তারপরে 2000 সেই বছরই পুজো পরিক্রমা করি আমরা নিউজ 18-এর সাথে, তো আমি মিডিয়াতে ভালো ঢুকে গেছিলাম। বাট দেন কোথাও কোথাও আই ফিল লাইক যে ভাই এগেন মানে আমার জনার না এটা, মানে মিডিয়াতে
কোন পলিটিশিয়ান কী বললো, কোথায় কী হচ্ছে, এগুলো আমার জানা না। আমার জানা ফুটবল স্পোর্টস, তো সেখানে তো সেজন্য আই শিফটেড ইন্টু স্পোর্টস, সেজন্য আই স্টার্টেড ওয়ার্কিং উইথ টক ফুটবল এইচডি। সো দ্যাট ইজ দ্য থিং, এইভাবে শিফটটা হলো অ্যাকচুয়ালি, মানে ফ্রম কর্পোরেট লাইফ বা মিডিয়া লাইফ টু কন্টেন্ট ক্রিয়েশন। 2022 সেপ্টেম্বর, আমি যদি না ভুল হই, তো 2022 সেপ্টেম্বরে তুমি নিউজ 18-এ কাজ করতে। ওখান থেকে আমাদের তখন এএসএল হতো, আশুতোষ 22 না 21, 22 বর্ষাকালের একটু পরে, পুজোর আগে। তো ওইখান থেকে তুমি নিউজ 18-এ কাজ করে তুমি ময়দানে আসতে, আমাদের সাথে প্র্যাকটিস করতে। তো ওই জার্নিটা কীরকম ছিল? হ্যাঁ রাইট, তখন একটা প্রজেক্ট চলছিল আমার মনে আছে। হ্যাঁ, আমরা ময়দানে প্র্যাকটিস করতাম। আজ তো সুপার লিগ ছিল, ফুটবল ম্যাচ ছিল আমাদের প্রমোশন, তখন তুই আমরা টিমে ছিল। হ্যাঁ, তো আমি অফিস করে আসতাম, মানে ময়দানে প্র্যাকটিস করতে। আর ময়দানে প্র্যাকটিস করাটা আমি আজ অব্দি কোনো ময়দানে গিয়ে ফুটবল খেলিনি, ঠিক আছে, দেখতাম সবাই খেলে, বাট ওখানে খেলার আলাদা মজা ভাই। তুই ঘামবি না ওখানে, এত হাওয়া ছাড়ে না যে তুই ঘামবি না ওখানে, মানে আলাদা মজা। তো সেই এক্সপিরিয়েন্স অবভিয়াসলি, বিকজ মানে আশুতোষ কলেজে আমাকে লোকে চিনতো এই এএসএল-এর থেকেই, কারণ আমি খুব একটা পপুলার ছিলাম না কলেজে, পলিটিক্স করতাম না, তো আশুতোষ কলেজ তো খুব বেশি পপুলার ছিলাম না, বাট আমাকে লোকে ফুটবল দেখেই চিনতো যে ফুটবল খেলছে মানে অয়নদা আছে, এরকম ব্যাপার। তো সেখান থেকে যেহেতু আমি সিনিয়র ছিলাম, তো আমার একটা দায়িত্ব ছিল যে জুনিয়রদেরকে নিয়ে আসা, খেলা। আর সেখানে আমাদের জার্নালিজম টিম সবসময় খুব উইক হতো, সেখান থেকে আমরা প্রথম ম্যাচটা ড্র করে টাই ব্রেকারে জিতেছিলাম। দ্যাট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট ভাই, আমি খুব খুশি হয়েছিলাম সেবার। বাট দেন কোথাও কোথাও সেকেন্ড নেক্সট ম্যাচটাও টাই ব্রেকারে হেরে গেছিলাম, বাট টিম খুব ভালো। বিএ জেনারেল তারা আই থিঙ্ক চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়ে গেছে। বিএ জেনারেল প্রতিবার চ্যাম্পিয়ন হতো, তাদেরকে আমরা ড্র করে আমরা টাই ব্রেকারে হেরেছিলাম। তো অবভিয়াসলি ভালো খেলেছিলাম। তো দ্যাট ইজ দ্য থিং, মানে কাজ শেষ করে মাঠে এসে খেলা, মানে ফুটবলটাকে তুমি ছাড়তে পারবে না। তুমি যদি কর্পোরেট থাকো বা যে কোনো তুমি যেই কাজ করো, ফুটবল ইজ আ পার্ট অফ লাইফ। ঠিক আছে, যেটা আমি যেহেতু আমাকে বললি কেমন আছো, আমি বললাম ভালো নেই, কারণ ফুটবল নেই, ওই জন্য ভালো নেই। মন যদি আজকে 5-0 গোলে, মানে 5 গোল 4 গোলে হেরে যায়, মন খারাপ থাকে। বাট যদি একটা ম্যাচ জিতে যাই আমরা, তারপরে মন খুশি হয়ে যায়। কালকে মোহনবাগান ডার্বি, জাস্ট কালকেই ম্যাচ হচ্ছে, মানে যখন শ্যুট করছি আমরা, ডার্বি হেরেছি আমরা, আবার মানে আরএফডিএল মন খারাপ ভাই। আমি দেখলাম মোহনবাগান পাগলা বিক্রম রেলা ছেলে আছে, তো সেই এক ভিডিও বানিয়েছিল যে ও খুব ভালো ভিডিও বানায়, মানে সারাদিন কী করে সব দেখায়। তো আমি ওর ভিডিওগুলো দেখি, তো দেখছিলাম যে ও মাঠে ফিরলো, খুব খারাপ স্যাড ছিল। ইভেন রাত 10টার সময় একটা ভিডিও বানায় যে আমি দোকান বন্ধ করছি, ওরা দোকান আছে, দেখো বন্ধুরা দোকান বন্ধ করছি, মন ভালো নেই। তো মানে এইগুলো দেখায় যে একটা ফুটবল ফ্যানের জন্য ফুটবল করাটা ম্যাটার করে, ইটস আ পার্ট অফ লাইফ। তো দ্যাট ইজ দ্য থিং। তোমার এই কলেজ লাইফ থেকে আসি, কলেজে কোনটা বেস্ট মেমোরি বলবে আশুতোষ কলেজে? মানে বেসিক্যালি তোমার সেকেন্ড সেম থেকে ফিফথ সেম অবধি পুরোটাই করোনায় কেটেছে, বাট এই প্রথম 6 মাস আর লাস্ট 6 মাস, এই 1 বছর, মানে 6 মাসের 1 বছরের এই মেমোরি বলতে বেস্ট মেমোরি কি জানি না, বাট খুব ফানি একটা মেমোরি। ফানি বলতে কি, মানে সবাই করেছে ভাই। যেটা আমাদের লাস্ট এক্সাম ছিল, দেখো প্রথম এক্সাম আমরা অফলাইনে দিয়েছিলাম, তারপরে সবকটা এক্সাম আমরা অনলাইনে দিয়েছিলাম, আর লাস্ট এক্সামটা অনলাইন অফলাইন নিয়ে খুব ইস্যু হচ্ছিল যে কী হবে। লাস্ট মোমেন্টে অফলাইনে হয়েছিল, এটা ইউনিভার্সিটির গেটে ঝামেলা। আমি হোপ করছিলাম যে না অনলাইনে হয়, কারণ কিছু পড়াশোনা করিনি লাস্ট, মানে 2 বছর তো পড়াশোনা করিনি, বই ছুঁইনি, খালি এইভাবে লিখেছি খালি দেখে ভাই। তো মানে এক্সাম দেওয়ার অভ্যাসটা চলে গেছিলো, তো সেখান থেকে আই ওয়াজ এক্সপেক্টিং যেন অনলাইন এক্সাম হয়, বাট দেন কোথাও কোথাও সেটা অফলাইনে হয়। আমি লাস্ট 7 দিনে পড়াশোনা করি, লাস্ট 7 দিনে আমরা পড়ে এক্সাম দিই। আমার প্রথম সেম পড়েছিল হচ্ছে ভবানীপুরে ভাগ্যতে, সেখানে মাথা ঘোরানো যায় না এদিক ওদিক। আমাদের লাস্ট সেম পরে হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র, এজেসি বোস কলেজ। হ্যাঁ, এজেসি বোস কলেজে। হ্যাঁ, তো সেই এক্সামে যা শ্যাডা ভাঙা চিটিং করি আমরা, মানে আমি না মানে একটা চিট নিয়ে গেছিলাম, সেটা বাথরুমে গেছিলাম যে কিছু দরকার পড়লে যাবো, গিয়ে দেখে নেবো। আমি মানে এক্সাম চলাকালীন আমি বাথরুমে যাই, গেটটা খুলি, আমি দেখি এত চিট, মানে আমারটা কোথায় খুঁজে পাচ্ছি না ভাই, নিচে চিট ভর্তি, বই ফই রেখে গেছে ছেলে বলে। আর আমাদের সব ছেলেরা একসাথে বসেছে। নর্মালি আমি স্কুলে কি দেখেছি বা আমাদের ভাগ্যতে কী হয়েছিল, সবাই সিট নাম্বার দেওয়া থাকতো, রোল নাম্বার, হ্যাঁ, যে সবাই এই সিটে বসবে। ওই এজেসি বসে ঢুকেছি ভাই, কোনো সিট নাম্বার নেই, রুম দিদি খালি বসো, আমি সব ছেলেরা একসাথে বসে যেটার মতো লিখছি। আর ট্রাস্ট মি, আমি অনলাইন এক্সামে যা মার্কস পেয়েছিলাম, লাস্ট এক্সামে অত বেশি মার্কস পেয়েছিলাম। সো সেটাই আমার মেমোরি, তাছাড়া কোনো কলেজে কোনো মেমোরি নেই আমার। দ্যাট ইজ দ্য থিং। আর এএসএল অবভিয়াসলি, এএসএল মানে যেটা বললাম যে আমরা একটা ডিফিকাল্ট টিমের সাথে ফাইট করেছিলাম, তো আমি দেখলাম যে ওই ম্যাচটা হারার পর লোকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছিল, সিনিয়ররা, যে খুব ভালো খেলেছিস, তো সেটা একটা মেমোরি। আর অবভিয়াসলি আমি আশা করেছি অনেক সিনিয়ররা পেয়েছি, নাম নিচ্ছি আমি, সায়নদা ইজ দ্য ওয়ান। সায়নদা যে এখন ভালো মিডিয়া চ্যানেলে কাজ করছে, তো সায়নদা ইজ দ্য ওয়ান যে আমাকে অ্যাকচুয়ালি বাংলা শেখার জন্য সায়নদার একটা খুব বড় হাত আছে। তো সেখান থেকে মানে কিছু সিনিয়র পেয়েছি ভালো, তো দ্যাট ইজ দ্য থিং, সিনিয়র পেয়েছি, বাংলা শিখেছি। তাছাড়া তো আই ডোন্ট থিঙ্ক আশুতোষ কলেজ থেকে আর কিছু পেয়েছি আমি। ভাই মাফ করে দো ভাই, এটা ট্রু, এটা অ্যাকচুয়ালি ট্রু। স্কুল লাইফে সব থেকে ভালো মেমোরি কোনটা বলবে? আমরা ক্যান্টিনে যেতাম, স্কুলের ক্যান্টিনে আমরা খাবার কিনলাম, রোমিও হাত ধরে, ঠিক আছে, আই থিঙ্ক ফাইন। So this is what Romeo does. Anyways, so Romeo effect. হ্যাঁ,
খাবার কিনলাম, রোমিও হাত মেরে খাবার তুলে নিল, এরকম ব্যাপার। তো এইভাবে একটা রোমিওর একটা কিস্সা বলি। আমরা ক্যান্টিনে গেছি খাবার কিনতে, এবার ক্যান্টিনে চাউমিন পড়ে তো এবার সেদিন সবাই, এবার ছেলেরা এত হারামি জানি রোমিও খেয়ে নেবে বলে কেউ পয়সা নিয়ে আসেনি, তো কেউ কিনছে না। এবার রোমিও কী করবে, খাবার পাচ্ছে না, কারোর হাত থেকে মারতে পারছে না, সসের বোতল রাখা ছিল, ও সসের বোতল নিয়ে এভাবে খেয়ে নিল। দ্যাট ইজ রোমিও। পুরো সস খেয়ে নিল। খেতে তো হবে কিছু একটা, এটা হচ্ছে রোমিও। তাহলে মানে নিজে তো কিছু একটা মানে আনতো বা ওরকম কিছু, নাকি সাফিসিয়েন্ট হতো না? লোকের কিছু আনতো না, ও লোকেরটাই খেতো খালি। এইভাবে স্কুলে এরকম কিছু ছেলে থাকে, দ্যাট ইজ রোমিও। এবার সেই রোমিওকে আমরা নিয়ে আসি নিউজ 18-এর জনতার দরবারে। বাপরে, আমাদের অডিয়েন্স লাগতো, অডিয়েন্স কম পড়ছিল। আমি রোমিওকে বললাম, রোমিও আসবে নাকি? বললাম হ্যাঁ আসবো। আর সেই দিন যা বাওয়াল হলো, আমি লাইফে তো বাওয়াল দেখিনি একটা কর্পোরেট অফিসে। শ্রীলেখা মুখার্জি আই গেস, যে দেখবে অ্যাক্ট্রেস ছিল, মুখার্জি না আই থিঙ্ক কী নাম আছে আমি ভুলে যাচ্ছি, শ্রীলেখা দিয়ে অ্যাকচুয়ালি। তো তিনি এসেছিলো সেবার অ্যাজ এ গেস্ট সেই দিন, সিপিএমের হিসাবে এসেছিলো, সিপিএমের বক্তৃতা দিতে। তো সেখানে শোয়ের পর আমরা সবাই ছবি তুলি গেস্টের সাথে। তো রোমিও যায় শ্রীলেখাদির কাছে, শ্রীলেখার কাছে কথা বলছিল, আর রোমিও শ্রীলেখাদের পিঠে গিয়ে এমনি করছে, ম্যাম ছবি তুলবো। আর শ্রীলেখাদি কোচে যায়, বলছি একটা ম্যানার্স, এবার তোমরা কথা বলছো। আর সেদিন গরু এসেছিলো, আমি গরু কি হাসবো ভাই, হাসতেও পারছি না, সবাই দেখছে আমাদের দিকে। তো সেই একটা ব্যাপার ভাই, কি বাওয়াল হয়েছে সেদিন অফিসে ভাই, মানে নিউজ 18 অফিসে সবাই চিল্লামিল্লি করছে আমাদের বিরুদ্ধে, এটা এইভাবে কেউ কাজ করে, তুমি একটা মহিলার পিছনে এমনি করছো। তো সেই একটা মেমোরি ভাই। তো মানে স্কুলের মেমোরি এরকম অনেক আছে, মানে এটা তো স্কুলের মেমোরি না যদিও, মানে স্কুলের ব্যাচমেটের মেমোরি আর টিচারদের কিনে খেললি করা। আমাদের একটা টিচার ছিল, একজনের নাম জাদু, একজনের নাম মিস্টার এক্স, একজনের নাম ওর নাম জানাদার, আমরা জাড্ডু বলতাম। তো অনেক মেমোরি, মানে এক একটা ভাবে ধরে বলা যায় না, বাট স্কুলের তো অনেক মেমোরি আছে। যদি কোনোদিন সময় পাই আমি অবশ্যই চাইবো নিজের চ্যানেলে বলার, বাট দেন দ্যাট ইজ দ্য থিং। আমার সঙ্গে গরু থাকলে গরুকে অনেক মেমোরি হতো, মানে একসাথে গিয়ে বসলে বলতে পারতাম, বাট একা তো বলা যায় না এইভাবে। গোলু তোমার সাথে কবে থেকে জয়েন করেছে? গরু আমার ক্লাস 6-এর বন্ধু। আচ্ছা, হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি সেকশন আলাদা ছিল আমাদের। আমাদের যেমন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, আমার থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল না ভাই, আমার থার্ড ল্যাঙ্গুয়েজ জার্মান। আমার থার্ড ল্যাঙ্গুয়েজ জার্মান। কেন? আমাদের অপশন ছিল জার্মান বা সংস্কৃত, মানে বাংলার অপশনই ছিল না, বিকজ কেভিতে বাংলা থাকে না, দ্যাট ইজ দ্য থিং। না এখন প্রবাবলি আছে, এখন আছে আই গেস, বাট আমি জানি না আমার স্কুলে আছে কিনা, বাট ম্যাক্সিমাম কেভিতে থাকে না বাংলার অপশনটা, তো আমার স্কুলে ছিল না। তো আমার থার্ড ল্যাঙ্গুয়েজ জার্মান ছিল। তো যারা জার্মান নিয়েছিল তারা এক গ্রুপে শিফট হয়ে গেছে একটা সেকশনে। তো গরু যেহেতু জার্মান নিয়েছিল, তো আমরা এক সেকশনে শিফট হয়ে গেছিলাম। তারপরে আই গট হিম, মানে তখন থেকেই। হ্যাঁ, আই ফিল লাইক ভাই কাউকে একটা পেয়েছি ভাই পার্টনার। এত হাসাতো না ভাই, মানে এমন ডার্ক জোক মারতো, এখানে বলতে হবে না, বললে লোকজন আমাকে কিস হবে, মানে নোংরা জোক মারতো। আমরা কেদারকান্ডা ঘুরতে যাই রিসেন্টলি, সেখানে গরু আমাদের সঙ্গে ছিল। মানে সেই ট্রিপে গরু পুরো ট্রিপটাকে, মানে পুরো ট্রিপে যত লোকে গেছিলো সবাইকে এন্টারটেইন করেছে, মানে বাজেভাবে এন্টারটেইন করেছে ভাই। মানে একটা 56 ইয়ার্সের কাকু, একটা দিদি, একটা 56 ইয়ার্সের ওল্ড, মানে সব গেছিলো আমাদের সাথে, সবাই হাসছে, মানে নোংরা জোকে হাসছে, তারা নোংরামি করছে, এরকম ব্যাপার। দ্যাট ইজ গরু ফর ইউ। যারা জানে তারা জানে, তোর সাথে দেখা করবে কোনোদিন গরুর। একদম। আর তোমার এই যে প্রায় তোমার চ্যানেলে দেখি টার্ফে খেলতে যাচ্ছ, সুহেল একদিন এসেছিল তোমার সাথে খেলতে, তো মানে কিরকম? অ্যাকচুয়ালি আমি ট্রেনিংয়ে যেতাম, তো সেখানে প্লেয়ারদের সঙ্গে একটা কন্ট্যাক্ট আছে অবভিয়াসলি। তো সেখানে সোহেলের সাথে ভালো কন্ট্যাক্ট ছিল আমার অবভিয়াসলি। তো সোহেল একদিন আমি টেক্সট করেছিল ইনস্টাগ্রামে যে ভাই ফুটবল খেলে চলে গা। সেদিন তখন আই থিঙ্ক মনমানের ব্রেক ছিল 2-3 দিনের। আচ্ছা, মানে সোহেলের থেকে প্রথম অ্যাপ্রোচ আসে। তো 2-3 দিনের ব্রেকে কী হয় না, ফরেনাররা চলে যায় তার দেশে, ফ্লাইটে করে আসে। এবার যারা ইন্ডিয়ান প্লেয়ার তারা তো এবার সোহেলের বাড়ি কাশ্মীরে, ও যাবে একদিন আসবে একদিন, তো ছুটি কাটাতে পারবে না। তো সেই সময় ইন্ডিয়ান প্লেয়াররা বাড়িতেই থাকে, মানে কলকাতাতে থাকে। তো সোহেল বেলা কি ভাই আপনি খালি ট্রেনিং নিয়ে তো খেলেগা, বললাম চলো ভাই খেলতে। তো সেখানে আমরা টার্ফ বুক করি ওর বাড়ির পাশেই, সেখানে সে খেলতে আসে। তো মানে এইভাবেই খেলা হয় অ্যাকচুয়ালি। আর তাছাড়া আরও বহুবার খেলেছি আমরা। একবার আমাদের পাড়ার মাঠে খেলতে এসেছিলো, আমাদের ভিডিও একটা মাঠে, সেই মাঠে খেলতে এসেছিলো। তো এইভাবেই হয়েছিল অ্যাকচুয়ালি। আর টার্ফে তো আমরা খেলতে থাকি, তো সেখানে আর কোনো প্লেয়ার আই থিঙ্ক আসেনি, সোহেলের সাথে খেলেছি। আমি অ্যাপ্রোচ করেছিলাম বাকি প্লেয়ারদেরকে, তারা সময় দিতে পারেনি, দীপেন্দু বিশ্বাস হোক, ধীরজ সিং হোক। ডিমিকে কোনোদিন অ্যাপ্রোচ করেছিলে? কারণ কি ডিমিকে খেলতে দেখা গেছিলো কাদাপাড়ায়, তো সেক্ষেত্রে মানে টার্ফে আসার তুমি যদি অ্যাপ্রোচ করতে, তোমার সাথে এত ভালো, হ্যাঁ তুমি তো মানে ডিমির 1 নম্বর ফ্যান বয়, তো সেক্ষেত্রে তুমি অ্যাপ্রোচ করলে হয়তো তো চলেই আসতো, তো সেক্ষেত্রে না, ডিমিকে কখন আমি টার্ফে খেলার জন্য অ্যাপ্রোচ করিনি, ওকে আমি আমাদের মাঠে আসতে বলছিলাম বহুবার, কারণ ডিমিকে কখনো টার্ফে খেলে দেখিনি আমরা। এটাই ডিমি, মানে এই জিনিসটাই ডিমিকে দেখে বুঝতো যে ও বাচ্চাদের সঙ্গে পাড়ায়, মানে আমি দত্তাবাদের মাঠে এসে খেলছে। তো এটার শরীর বলে কী হয়েছিল, সেদিন আই থিঙ্ক আমাদের ডার্বি ছিল একটা, সেই ডার্বিতে আমরা 2-2 ড্র করি 2023-24-এ, 23-24 গেছি। সেবার ওদের করছিল কালেজ কোদরাত, ঠিক আছে। সেই ম্যাচটা আমরা 2-1 গোলে হারছিলাম, লাস্ট মিনিটে ডিমি একটা গোল করে। তারপর সেই বাচ্চাটা ভাইরাল হয় না, যে বলছিল এটার নাম মোহনবাগান, 86 মিনিটে ইসকা নামে মোহনবাগান। হ্যাঁ, সেই ম্যাচটার পর ডিমি খেলতে আসে আমাদের মাঠে। তো দেখো, মানে সেদিন জি ভাই এসেছিলো কলকাতায়, জি ভাইয়ের ব্লগ বানিয়েছিল। তো সেদিন জি ভাইয়ের ব্লগ আমি এডিট করেছিলাম, নিজের ব্লগ এডিট করেছিলাম। তো ডার্বি দেখে ফিরে 2টো ব্লগ এডিট করা, পরের দিন সকালে ঘুমিয়েছিলাম 7টার সময় ঘুমিয়ে আবার 10টা 11টা উঠে গেছি। উঠে এবার বিশাল টায়ার্ড, তো বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম।
আমাদের মাঠে খেলা হতো বিকেলে। তো সেই বিকেলে ডিমি খেলতে এসেছিলো মাঠে, আমি ঘুমাচ্ছি, আমার পাড়ায় একটা বাচ্চা ছেলে ডাকতে এসছে, বলছে, আমার ডাকনাম তুফান, ঠিক আছে, বলছে ও তুফান দা ডিমি খেলতে এসছে মাঠে। ঘুমাচ্ছি, ঘুমোতে দে, বলছে না ডিমি এসছে সত্যিকারের। আমি বাইরে গেলাম, গিয়ে দেখলাম ডিমি খেলছে, আমি অবাক, ভাই ডিমি খেলতে এসছে ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি। সেবার ডিমি ফার্স্ট টাইম খেলতে আসে অ্যাকচুয়ালি, সেখানে ভিডিও বানাই, আর সেই ভিডিওটা খুব ভাইরাল হয় অ্যাকচুয়ালি, বাচ্চাদের সঙ্গে গোল করে জোরাজোরি করে সবার সাথে ছবি তোলে, তো সেটা একটা ভালো মোমেন্ট ছিল। আর আই থিঙ্ক এই জিনিসগুলো তোমাকে লেজেন্ড বানায়, ঠিক আছে। আর মোহনবাগানের লেজেন্ড হয়ে গেলে তুমি শুধু ফুটবল খেললে হবে না, তোমাকে ফ্যানের সাথে কানেক্টটা বানাতে হবে। সো অনেকে বলে এটা পিআর হোক না, বাকিরাও করুক না পিআর, বাকিরা তো করে না, বাকিরা তো মানে কামিংসও রাস্তায় ঘুরে বেড়ায়, বাট কখনো বাচ্চাদের সাথে এইভাবে কানেকশনটা কামিংস বানাতে পারেনি, ডিমি বানিয়েছে। সেই জন্য ডিমির ডিফারেন্স, সেই জন্য ডিমির এই ফ্যান বেসটা। তুই যদি দেখিস লাস্ট সিজনে ডিমির ফর্ম খুবই খারাপ, ঠিক আছে, বাট স্টিল তুই দেখবি আমি ফর্মের জায়গা বলবো, কিন্তু ডিমি কিন্তু সেই হিসাবে সুযোগ পায়নি, মানে হ্যাঁ নিজেকে প্রুফ করার সেই জায়গাটা ছিল না। হ্যাঁ বলতে পারি অবভিয়াসলি, বাট কোথাও না কোথাও স্টিল মানে যেটুকু সময় পেয়েছে ডিমি, আমরা যে ডিমিকে দেখে অভ্যস্ত, সেই সময় ডিমি মানে একটা ইম্প্যাক্ট ফেলে দেয়, সেটা ডিমি করতে পারেনি আগে সিজনে। তাই কিন্তু মানে সবাই হেড ছড়াচ্ছিল যে ডিমিকে টিমের বোঝা, টিমের বাইরে সরিয়ে দাও। বাট সেই সময় আমরা দেখতাম ট্রেনিংয়ের পরে সবাই বেরিয়ে যেত, ফ্যানসরা দাঁড়িয়ে থাকতো ডিমিকে দেখার জন্য, ডিমি স্কুটার নিয়ে বেরোলো, তারপর ফ্যানসরা খালি হয়ে গেলো। তো এই ফ্যান বেসটা ডিমি বানিয়েছে, তো এটা নিয়ে তুমি যত হেড করো ইট ডাজেন্ট ম্যাটার, মানে এই ফ্যান বেসটা থাকবে ডিমির। আজ থেকে 20 বছর পরে গিয়ে আমরা যারা ডিমিকে গালাগাল দেয় তারাই বলবো যে একসময় একটা প্লে ছিল ডিমি বলে। আমি কেন বলছি, ব্যাটোকে আমরা এখন লেজেন্ড, ব্যাটো ইজ এ লেজেন্ড, ব্যাটোর সঙ্গে কারো তুলনা করি না আমরা, বাট যখন ব্যাটো তার ডিগ্রেডে মানে ডাউনফলে ছিল শেষের দিকে, তখন লোকে ব্যাটোকে খিস্তি মেরেছে, ব্যাটো নয় পোস্টার পড়েছিল যে ব্যাটোকে সরিয়ে দাও, ব্যাটো খেলতে পারছে না, সোনিকে নিয়ে গালাগাল মেরেছি আমরা। কলকাতা ফুটবলে যেরকম হয় আর কি, এটা সব জায়গায় মানে প্রত্যেকটা টিমের জন্যই হয়েছে এটা। দ্যাট ইজ দ্য থিং, মানে তো যে খেলোয়াড়গুলো সে লেগেছে বানিয়ে নেয়, সেই খেলোয়াড়গুলো থেকে যায়, লাইক ব্যাটো, লাইক সোনি। আমি ওডাফাকে কনসিডার করি না এর মধ্যে, এটা একটা খুব বড় একটা ইস্যু। আমার সাথে অনেকের কথা হয় ওডাফাকে নিয়ে, তুই ইভেন মানবি ওডাফা ইজ এ ভেরি গুড প্লেয়ার, অবভিয়াসলি ওডাফা ইজ এ ভেরি গুড প্লেয়ার, বাট আই থিঙ্ক যে মোহনবাগানে যে ইম্প্যাক্ট ওডাফা ফেলেছে না, আরও বেশি ফেলতে পারতো ওডাফা। ওডাফাকে আমরা চার্চিলে দেখেছিলাম, সেই ওডাফা হয়তো মোহনবাগানে খেলতে পারিনি, ঠিক আছে, কারণ চার্চিলে হি ওয়াজ এ গোল্ড মেশিন। কোথাও না কোথাও ওডাফা মোহনবাগানে আসার পর মোহনবাগানের টিমের ভিতরে অনেক ইস্যু হয়। আমরা দেখি যে টোলগে ওডাফার যেই ক্যাচালটা হয়েছিল, টোলগের সাথে ওডাফার একটা ঝামেলা, ও খেললে আমি খেলবো না, এই হবে। এই সেম কথাটাই অ্যালামাও চার্চিলও বললো কিছুদিন আগে, আমরা যখন সুপার কাপে গোয়াতে গেছিলাম, তো অ্যালামাও চার্চিলের ইন্টারভিউতে গেছিলাম, তো উনিও সেই কথাটাই বললেন যে ওডাফা যেই ম্যাচ টাইমটা মানে এফেক্ট ফেলেছে চার্চিলে, সেই এফেক্টটা কিন্তু মোহনবাগানে ফেলতে পারেনি। তুই যদি দেখিস ওডাফা যে সময়টা মোহনবাগানে খেলেছে, সেই সময় আমরা কোনো ট্রফি পাইনি, উই আর ট্রফিলেস, আর ওডাফা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারিনি, ঠিক আছে। আমরা রিলেগেশন ফাইট করেছি, অবভিয়াসলি আমাদেরকে একবার ব্যান করে দেওয়া হয়েছিল ডার্বি ইনসিডেন্টের পর থেকে, সেখান থেকে উই ফট ব্যাক। ইভেন ওডাফা অনেক ম্যাচে ইম্প্যাক্ট ফেলেছে, আমি দেখেছি ওডাফা একার দমে 2-3 ডিফেন্ডারকে কাটিয়ে গোল করতো। তো ওডাফার ক্লাস নিয়ে কোনো কথা নেই, বাট আই থিঙ্ক ওডাফা মোহনবাগানে যে ইম্প্যাক্টটা ফেলেছে তার থেকে বেশি ফেলতে পারতো, তাই জন্যই হয়তো আমরা কোথাও না কোথাও ব্যারেটোর সাথে ওডাফাকে কম্পেয়ার করি না। ওডাফা যদি ওই সময় একটা ফেড কাপ দিতে পারতো না, ফেড কাপ ছাড় যদি সেফেল দিয়ে দিত না, ওডাফা আজকে কোনো বড় লেজেন্ড হতো মোহনবাগানের। হয়তো ব্যাটের সঙ্গে বা সোনির সঙ্গে কম্পেয়ার করতাম আমরা অলওয়েজ ব্যাটোকে রাখি, সোনিকে রাখি, তারপর ওডাফাকে রাখি। সোনিকে কেন রাখি, যে সেদিন ওডাফা ছাড়ে, আই থিঙ্ক 2013-14 বছর লাস্ট সিজন যেবার ওডাফা খেলে, 14তে ওডাফা চলে যায়, ওডাফা যায় স্পোর্টিংয়ে, সে সময় আমাদের মোহনবাগানে আসা হচ্ছে সয়নোটে বাংলাদেশ থেকে। সেইবারই আমরা প্রথম আই লিগ জিতি, আর আই লিগ জিতি, আমি সত্যি বলছি আমি খেলা দেখা শুরু করি 2008-9-10 ওই টাইমটার দিকে, সেই সময় মোহনবাগান ট্রফি জেতা বন্ধ করে দেয়। আমি কখনো মোহনবাগানকে ট্রফি জেতা দেখিনি যখন আমি খেলা বোঝা শিখি। তো আমার কাছে আই লিগ জেতাটা ওয়াজ এ ড্রিম। আমি ভাবতাম আই লিগ তো ছাড়ো, সিএফএল জিততে আমি খুশি হব। তখন মোহনবাগান সিএফএলও জিততো না, সিএফএল খারাপ খেলতো, ইসমাইল প্রতিবার জিতছে, ফেড কাপে আমরা জিততে পারছি না, সেমিফাইনালে হেরে যাচ্ছি। তো সেখান থেকে ফেড কাপ সিএফএল জিততে অনেক বড় ব্যাপার ছিল, সেখানে আমরা আই লিগ জিতি, তার জন্য সৈন্যটি বিকজ সৈন্যটি সেখান থেকে আই লিগ জিতেছিল। ট্রফি ম্যাটার করে ভাই, তুই যতই বলিস। তো সেখান থেকে দাঁড়িয়ে ওডাফা জিনিস দিতে পারেনি, ওডাফার সাথে টিমের ম্যাক্সিমাম প্লেয়ারদের ক্যাঁচাল, ইভেন ওডাফা একটা খেলোয়াড় নিয়েছিল স্ট্যানলি বলে, যদি তোমাদের মনে থাকে, তো স্ট্যানলি ওয়াজ নট আ মোহনবাগান টাইপ প্লেয়ার, মোহনবাগান ডিজার্ভ করতো না খেলতে, বাট স্টিল বিকজ ওডাফা ওয়াজ দেয়ার, তার জন্য তাকে খেলাতে হয়। তো এই জিনিসগুলোর জন্য আমি ওডাফাকে রেট করি না এত হাই। অবভিয়াসলি ওডাফা ইজ এ গ্রেট প্লেয়ার, হি ওয়াজ প্রবলি দ্য বেস্ট স্ট্রাইকার যেটা আমরা দেখেছি। ইভেন আমি ব্যাটোর সঙ্গে ইন্টারভিউ করি, ব্যাটোকে জিজ্ঞেস করি মোহনবাগানের টপ ফরেনার্স যারা যা খেলেছে, তো সেখানে ব্যাটো ওডাফাকে নম্বর 1-এ রাখে। সো দ্যাট মানে কী বলবো, প্রুফ যে ওডাফা কত বড় প্লেয়ার। বাট দেন কোথাও আই থিঙ্ক মোহনবাগানে আরও বেশি ইম্প্যাক্ট ফেলতে পারতো। আমি জানি অনেক খিস্তে খাবার এটার জন্য, বাট দ্যাট ইজ মাই ওপিনিয়ন, আর আমি আমার ওপিনিয়ন চেঞ্জ করি না। সৈন্যটের টাইমে সৈন্যটের মানে কোন ম্যাচটা সব থেকে বেটার লেগেছিল তোমার, মানে ভালো লেগেছিল? সৈন্যটি এভরি সিঙ্গেল ম্যাচ আমার এখন মনে হয় যে সৈন্যটি সেই বাঁদিক থেকে রান কাটমেরা কাট দেন শর্ট গোল, তারপর ফ্রি কিক ওটাও খুব ভালো মারতো, বাট সৈন্যটি ফ্রি কিক পেলে মানে গোল হতে বাধ্য। সেই জিনিসটা আমাদের টিমে এখনও নেই যে একটা প্রপার ফ্রি কিক টেকার যে ফ্রি কিক দিয়ে গোল করবে। ডিমি গোল করেছে, কামিন্স গোল করেছে, লিস্টন গোল করেছে, বাট সেই কী বলবো, সেই ব্যাপারটা যে ফ্রি কিক পেলেই সৈন্যটি আসবে, ওই ব্যাপারটা নেই এখনো পর্যন্ত। তো সৈন্যটির একটা ম্যাচ তো ভাই মনে আসছে না, বাট আমার একটা কর্নার মনে আসছে। তোর মনে আসছে কর্নারটা 2015? হ্যাঁ
বেলোর জায়গার হেড 30শে মে, যেখান থেকে আমরা আই লিগ জিতে অ্যাকচুয়ালি সেই দিনটা বলেন, আমরা যদি এই পরে গিয়ে কখনো এফসিও জিতে যাই, সেটা আমার জন্য ওইটাই সবথেকে গ্লোরিয়াস মুভমেন্ট থাকবে অ্যাজ এ মোহনবাগান ফ্যান, বিকজ আমি প্রথমবার মোহনবাগান ট্রফি জিতে দেখি, অ্যান্ড দ্যাট ওয়াজ আই লিগ। তো সেটা কত বড়, কত ইম্পর্টেন্ট, সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। তার পরের বছরই ফেড কাপ, তারপর বছর ফেড কাপ, তো ওটাই বলছি না, তুই দেখবি ওটাফা চলে গেল, তারপর আমরা আই লিগ জিতি, ফেড কাপ জিতি, সিএফএল জিতি, তারপর আবার আই লিগ জিতি। তো মানে এমন না যে মোহনবাগান জিততে পারতো না। তুই যদি দেখিস 2013-14 টিমটা আর 14-15 টিমটা খুব বেশি ডিফারেন্স নেই, এই প্লেয়ারাই কিন্তু ছিল। ইভেন আরও বেটার প্লেয়ার ছিল ওটাফার টাইমে, ব্যারেটো ওটাফার টাইমে ছিল, ছেত্রী ওটাফার টাইমে ছিল, রহিম নবী ছিল ওটাফার টাইমে, দেশন দেবদাস ছিল, বাট স্টিল আমরা সেইভাবে মানে পারফর্ম করতে পারিনি। টোলকে ছিল, ইভেন টোলকে তো পারফর্ম করতে পারিনি, ইঞ্জুরি অ্যান্ড অল, বাট স্টিল মানে আই থিঙ্ক যে ওটাফা আরও বেশি ভালো করতে পারতো মোহনবাগানের হয়ে। তো কোথাও না কোথাও সেই জন্য আমরা ব্যারেটো সোনির সাথে ওটাফাকে ধরি না, ওটাফাকে তারপরেই রাখি। দ্যাট ইজ দ্য থিং। একেবারে শেষ দিকে আসছি। এবার এই সিজন অনেকটাই লেটে স্টার্ট হচ্ছে, তো এই সিজনের অ্যাওয়ে ম্যাচগুলো কীরকম কী প্ল্যানিং রাখছো? দেখো, আমাদের প্রতিবার অ্যাওয়েতে প্ল্যানিং থাকে উড়িষ্যা, জামশেদপুর, যেহেতু কাছাকাছি, আর আমি গুয়াহাটি যাই স্পেশালি, বিকজ গুয়াহাটি আই লাভ ট্রাভেলিং, যেটা বললাম। তো আমি গুয়াহাটি গিয়ে ম্যাচ দেখে আমি নর্থ ইস্টে ট্রাভেল করতে চাই। মেঘালয় গেছি একবার আমরা নাগাল্যান্ড গেছি, জুকু ভ্যালি। তো এবারও উড়িষ্যা, তো আই থিঙ্ক আমি যেটা শুনলাম যে উড়িষ্যা আই থিঙ্ক মোহনবাগান ম্যানেজমেন্টই মানে অর্গানাইজ করে সল্টলেকে খেলাবে। তো সেটা হলে তো খুব ভালো হয় অ্যাকচুয়ালি, কারণ ঘরের মাঠে খেলার থেকে ভালো কিছু হয় না, হোম ফিলিংটা আলাদাই হয়। তো উড়িষ্যা প্রবলি তো যাওয়া হবে না, বাট দেন জামশেদপুর যাবো। জামশেদপুরে গেলে প্রতিবার কাঁচালা হয় বা ওদের সাপোর্টারদের সাথে মারামারি, ধাক্কাধাক্কি, গালাগাল দেওয়া দিবি, তো সেটা একটা মজা ভাই আলাদা। জামশেদপুর যাওয়ার মজাটা আলাদা, বিকজ জামশেদপুর যাওয়াটা না আই থিঙ্ক ট্রেনে গেলে দুপুরে ট্রেন গিয়ে রাতে ফিরে আসো, রাতের বাসে বা রাতে ট্রেনে ফিরে আসো। আমরা কী করি, আমরা লাস্ট টাইম বাস বুক করেছিলাম, আর যা সেটা ভাঙা মজা হয়েছিল। বাসে যাওয়ার থেকে ভালো মজা কোথাও হয় না। তোমরা যদি কোনো অ্যাভেটে যেতে চাও, অবশ্যই ডু কন্ট্যাক্ট মি, আমি তোমাকে হেল্প করবো। আমাদের ফ্যান ক্লাব থেকে বাস ছাড়ে, তো সেই বাসে করে গেলে বাসের মধ্যে গান চালিয়ে যাওয়া, চ্যান্ট করতে করতে যাওয়া, সেই ফিলিংটা ট্রেন দিতে পারে না, বিকজ ট্রেনে বাকি লোকেরাও থাকে, তারা অবজেকশন করে যে চেল্লামিলি করো না, আমরা ট্রাভেল করছি। দ্যাট ইজ ভেরি ফেয়ার। মানে আমি যদি ফ্যামিলির সঙ্গে আজকে পুরী যাচ্ছি ঘুরতে, সেখানে যদি আমার উড়িষ্যার মানে মোহনবাগানের সাপোর্টার যারা খেলা দেখতে হচ্ছে উড়িষ্যাতে, তারা যদি বাওয়াল করে, আলে 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 করতে থাকে, তো সেটা আমারও খারাপ লাগবে, বিকজ আমার মা বাবাও আছে। তো দ্যাট ইজ ভেরি ফেয়ার। তো আই থিঙ্ক যে বাস করে যাওয়াটা মজা আলাদা, বাসে করে যাওয়া, ট্রাভেলে করে যাওয়াটা। তো অ্যাভেডেসের ফিলিংটা আমি ভুলে গেছি কেমন লাগে অ্যাভেডেসের ফিলিং। আমি লাস্ট 1 বছর আগে গেছিলাম, তো বাট অ্যাভেডেস আর দ্য বেস্ট ডেজ, বিকজ সেই সময় তুমি তোমাদের বন্ধুদের সাথে একসাথে খেলা দেখতে যাচ্ছ, সারা রাত থাকছো তার সাথে, সেই সময় মেমোরিজ ক্রিয়েট হয় অনেক। একটা জায়গায় খেতে যাচ্ছ, সেখানে বাওয়াল হচ্ছে। আমার মনে আছে একটা অ্যাভেডেসের মেমোরি, আমরা বাসে করে ফিরছিলাম জামশেদপুর থেকে, একটা জায়গায় দিয়েছিলাম খানা খাজানা বলে, ধাবা টাইপের, সেখানে গেছি। এবার ধাবাটা না পুরো খালি, কেউ নেই ওখানে, তো কেউ খেতে আসেও না হয়তো এত লোকে। আমরা 1 বাস লোক চলে গেছি, এবার ওরা অর্ডার নিচ্ছে, কিতনা রুটি কিতনা সবজি, এবার না হাত কাঁপছিল লিখতে। ও এবার কি যখন টোটাল করছি দেখছি 122টা রুটি, ও হাত কাঁপছে, এত খাবার করে দেখে আনবো। আমরা কিচেন খুলে দেখলাম কিচেন খালি, কিছু নেই। বললাম ভাই পালা, কিছু খেতে হবে না, পালা এখান থেকে। তো এরকম মেমোরিজ তৈরি হয়, সেগুলো অনেক মজা আসে। তো অ্যাভারেজ আর দ্য বেস্ট ডেজ, মানে অ্যাভারেজ বিশাল এনজয় করি আমরা। তো এবারও আই থিঙ্ক প্ল্যান আছে, আই গেস জামশেদপুর ফর শিওর যাবো। আর গুয়াহাটি যাওয়া হবে না, বিকজ এপ্রিল মাসে পড়েছে। এপ্রিল মাসে নর্থ ইস্টে মেঘালয় ফেঘালয় গিয়ে লাভ নেই, বিকজ বর্ষা পাওয়া যায় না, ঠান্ডা পাওয়া যায় না। সো আই থিঙ্ক এই বছর জাস্ট একটা অ্যাওয়ে ডে, তারপরে নেক্সট সিজন থেকে আবার প্রবলি শুরু হবে। এবার তো সিজন ওপেনারই কেরালার সাথে হচ্ছে, কিন্তু কেরালায় গিয়ে কি সেই আমেজটা মানে একটা ফিল করার ইচ্ছা আছে? দেখো, সত্যি বলতে এটা জানি না তোমরা কতটা অ্যাগ্রি করবে আমার সাথে, বাট আই বিলিভ যে আমি যদি কোনো কেরালা যাই, সেখানে আমি কেরালা গ্যালারিতে বসতে চাই। মোহনবাগান ম্যাচে যাবো না, অন্য কোনো ম্যাচে যাবো, বাট আমি কেরালা গ্যালারিতে বসে এক্সপিরিয়েন্স করবো। বিকজ দেখো, মানে আমি ম্যাচে দেখেছি কেমন লাগে, মানে বাকি ফ্যান্সরা থাকে, তারা আমাদের খিস্তা হয়, আমরা একটা ছোটো জায়গাতে বসি। কেরালাতে সেটা আরও বেশি ডিফিকাল্ট হবে, বিকজ কেরালা সাপোর্টার বেশি হয়। তো সেটা এক্সপিরিয়েন্স করেছি আমরা, বাট কোথাও কোথাও আমি এক্সপিরিয়েন্স করতে চাই যে ফ্যান বেসটা কেরালাদের আছে। কেরালাতে যত গালাগাল দিই আমরা, বাট কেরালা যে ফ্যান বেস, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট দ্যান আওয়ার ফ্যান বেস। যেখানে আমাদের ফ্যান বেস ম্যাক্সিমাম লোকে খেলা বসে দেখতে পছন্দ করে, সেখানে কেরালাতে লোকে চ্যান্ট করে সারাক্ষণ, আর তাদের মধ্যে বিশাল এনার্জি। তো আমি সেটা ফিল করতে চাই। তো যদি কোনো সুযোগ পাই, অবভিয়াসলি কেরালা যাবো, কেরালা গিয়ে কেরালার ম্যাচ দেখবো, মোহনবাগানের সাথে না অবভিয়াসলি, অন্য কোনো টিমের সাথে, আর কেরালা গ্যালারিতে বসে মঞ্জাপাড়ার সাথে। সো সেটা এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছা আছে। এমনি বেসিক্যালি কেরালার যারা সাপোর্টার, তারা কিন্তু অনেকটা স্পোর্টিং। আমি দেখেছি যারা ফ্যান যারা যায়, মানে অ্যাওয়ে টিমের যারা ফ্যান যায়, তাদেরকে মানে সেরকমই ধাক্কাধাক্কি মারামারি ওটা হয়, কিছুটা হয়, কিন্তু মানে অনেকটা কম বাকিদের তুলনায়, মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের তুলনায় অনেকটা কম। বাট আমি একটা ভিডিওতে গেছিলাম, একটা মোহনবাগানের সময় তো কেরালার সমর্থকদের মাঝখানে বসেছিল, সেখানে মোহনবাগান গোল করে সে চিল্লাচ্ছিল, আর সেখানে কেরালার সমর্থকদের ঝাঁপিয়ে। সেই ম্যাচটা মোহনবাগান সাদিকু 2টো গোল করেছিল, 4-3 যেতে, 4-3 গোল জিতে লাস্টে কামিংসেটা গোল করে। তো সেই আই থিঙ্ক যে মানে এই জিনিসগুলো হবেই। তুমি অ্যাওয়ে ম্যাচে যাচ্ছ, আজকে যদি আমার মাঠে যদি একটা কেরালার ফ্যান এসে বসে থাকে, তাকে ছেড়ে দেবো আমরা? তো এটা খুবই নর্মাল। তুমি যখন অ্যাওয়েতে যাচ্ছ, তুমি এটা ভেবে যাও যে আমাদেরকে কমপ্লেক্স হতে হবে, আমাদেরকে
বাওয়াল দিলে হবে না, বাওয়াল খেতে হবে আমাদেরকে, বিকজ এটা ম্যাচ ওদের ঘরের মাঠ, ওরা করবে, এরকম কিছু করার নেই। তো এগুলো তো হবেই। বাট আমি জানি না কেরালা ফ্যান্সটা কতটা মানে এই থেকে আমি কোনো এক্সপিরিয়েন্স করিনি, বাট কেরালার লোকেরা যে ভালো সেটা আমি জানি, বিকজ আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, সেখানে কেরালার লোকের সাথে দেখা হয়েছে। তারা ঈদের মঞ্জাপাড়া ফ্যান বা তারা ফুটবল দেখে, তার সাথে কথা বলতাম, একসাথে আমরা মিলেমিশে যেতাম। তো কেরালার লোকেদের মধ্যে হসপিটালিটি ব্যাপারটা আছে, বাট এগেন ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন। আজকে যদি আমরা বলি বাঙালিরা খুব সুইট হয়, তাহলে আসুক ডার্বি দেখতে কোনো দিন, দেখে দেবো বাঙালির কত সুইট হয়। ঠিক আছে, তো এগেন দ্যাট ইজ দ্য থিং যে সব বাঙালিরা কিন্তু মারপিট করে না ডার্বিতে। কিছু একটা ফ্যান বেসের একটা পার্টিকুলার গ্রুপ আছে যারা মারপিটটা করে। বিকজ আমি মারপিট করতে পছন্দ করি না, আমি গালাগাল দিতে পছন্দ করি। ম্যাচ জিতে গেলাম তারপর টোন কাটবো যে ভাই কেমন লাগলো, কেমন হারলি, এরকম ব্যাপার। বাট কেউ আছে হাত ফাত চালায়, ভাই গিয়ে ধাক্কা কী করবে, কেমন দিলাম, গায়ে হাত দেওয়াটা আমি কোনো সাপোর্ট করি না জিনিসটাকে, বাট লোকে করে, দ্যাট ইজ দ্য থিং। তো ইট ডিপেন্ডস পার্সন টু পার্সন ভ্যারি করে জিনিসটা। কিন্তু গত 10-12 বছরে অনেকটাই কমেছে আমার মনে হয় সেটা, কারণ কি আগে মানে মেয়েরা যেতই না গ্যালারিতে, সেক্ষেত্রে এখন মোটামুটি রেশিও যদি বলতে যাই মানে 30-70% তো থাকছেই সেখানে ছেলে মেয়ে রেশিও আছে। আর হ্যাঁ অবভিয়াসলি কমেছে, আমি ছোটোবেলা যা দেখতাম মারামারি ফাটাফাটি, মাথা ফেটে যাচ্ছে, লোকজন খুব মারা যায়, অনেক লোকে দেখেছি আমি। তো সেখান থেকে এখন তো অনেক কমেছে, সমর্থকেরা অনেক বেশি সভ্য ভদ্র হয়েছে, ইট ছোড়াছুড়ি হয় না, বোতল ছোড়াছুড়ি হয় না, প্লাস পুলিশ প্রশাসন থাকে যারা সাপোর্ট দেয়। আমার মনে আছে একটা ডার্বি যেখানে আমি খুব মানে কী বলবো, রেগে গেছিলাম বলতে আমি মানে খুশি হয়েছিলাম অবভিয়াসলি। আর ভাই একটা বদলা নামে একটা আগুন ছিল, সেটা হচ্ছে 2023-এর ডুরান্ড কাপ ফাইনাল। আচ্ছা, তার আগের বার নন্দকুমার একটা গোল করে ম্যাচটা জিতে যায়, আর সেইবার আই থিঙ্ক ইস্টবেঙ্গল 3 বছর পর ডাবল জিতেছিল। আর সেই যা বাওয়াল দেয় ভাই ওরা, ফাকিং হেল ভাই, লোকজন ভাই মাঠের ভিতরে ঢুকে প্যান্ট খুলে দেয়, সবাই দেখেছি আমরা। তারপর সেদিন যখন বাড়ি ফিরছিলাম, সেদিন বৃষ্টি হয়েছিল মনে আছে আমার, একটা মেয়ে আমাকে দেখে রাস্তায় বলে, কিরে দেবো, বলছি কী বলছিস, কী করবি বলেছি, সেই নিয়ে বহুত ভালো হয়েছে রাস্তার মধ্যে। আমার মনে আছে ওটা আমার এলাকা ছিল, আমার দত্তাবাড়ি থাকে, দত্তাবাড়ির সামনে ছিল ব্যাপারটা। তো সেখানে মেয়েটা স্কুটিতে সামনে ছিল, আর পিছনে এক গাড়ির লোক ছিল ইস্টবেঙ্গলের সমর্থকরা। আমি ভয় পাইনি ভাই, একা দাঁড়িয়ে সিঙ্গেলে 1 মিনিট গাড়িটা দাঁড়িয়ে ছিল, 1 মিনিট ধরে যা দিয়েছে ওদেরকে, ওরা চুপ হয়ে গেছে। তো আমি জানি আমার এলাকা, বাট সবাই পারে না, বিকজ অবভিয়াসলি মানে আমি যদি আজকে নৈহাটি থেকে বাওয়ালটা দিই, আমাকে কেউ ছেড়ে দেবে? তো নৈহাটিতে ইস্টবেঙ্গল সমর্থক বেশি, তো এই জিনিসগুলো হয়। আর তারপরে যখন ফাইনাল ম্যাচে ডিমি গোল করে ডার্বি জেতায়, সেই দিন যা খুশি হয়েছিলাম, মানে ছেলেগুলো কিনে দিয়েছিল, বিকজ সেটা একটা, ইট ওয়াজ জাস্ট মোর দ্যান আ ডার্বি, ইট ওয়াজ মোর দ্যান আ ফাইনাল, ইট ওয়াজ মানে কী বলবো, সম্মানের লড়াই ছিল একটা, যে জিততে হবে। মানে 70 কোটির টিম বানিয়েছি, এত কথা হচ্ছে 70 কোটি কামিংস এসছে ওয়ার্ল্ড কাপ, আর তারা কোথায় কেন খেলতে পারছে না? তো সেখান থেকে ডিমি গোল করে, আর এই জন্যই আই থিঙ্ক যে ডিমি এই জন্যই মানে খুব বেশি কী বলবো, মানে সমর্থকদের প্রিয়, বিকজ এইসব মোমেন্ট থেকে ডিমি গোল করে, কিছু ক্লাচ মোমেন্ট থেকে। তুমি যদি আমার মনে আছে ডিমি গড কেন বলা হয়, বিকজ ওই উড়িষ্যা ম্যাচ, সরি গোয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল একটা, সেই সময় গোয়া 1 নম্বরে বসে আছে টেবিলে, আমরা তখন 2-3 আছি। গোয়া আনবিটেন, কেউ হারতে পারছে না। সেই ম্যাচে আমরা আগে খেলে গেছি গোয়াতে, ডিমি একটা দূর থেকে মেরে গোল করে, গোলকিপারের উপর দিয়ে সরস্বতী পুজোর দিনে খেলা ছিল, সরস্বতী পুজো আমার মনে নেই, বাট সেই ম্যাচে মনে আছে আমার। তো সেই ম্যাচের পর থেকে আই থিঙ্ক লোকে ডিমি গড বলে, বিকজ এই সব ক্লাচ মোমেন্ট থেকে ডিমি গোল করেছে, হয়তো আগে সেখানে করতে পারেনি, তাও উড়িষ্যা ম্যাচে করেছে যদিও দেখেছি আমরা, বাট 2023-24 করেছিল, ঠিক আছে। তো এই জন্য ডিমিকে লোকে পছন্দ করে। আর সেই ম্যাচেও ইভেন যেটা বললাম, যে সেই ম্যাচে ইভেন যে ম্যাচটা হেরেছিলাম নন্দকুমার ডার্বিতে, সেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা আমাদের টিম বাসকে ধরে প্লেয়ারদের গালাগাল দেয়, মোমোসকে কল আউট করে, সাদিককে কল আউট করে গালাগাল দেয়। তো সেখান থেকে কথা প্লেয়ারদের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদেরকে কিছু না কিছু করতে হবে। আর সেখান থেকে সেই ম্যাচটার জন্য আমার মনে হয় যে সব থেকে বেশি টাফেস্ট গেম ছিল আমাদের জন্য। আর সেই ম্যাচ থেকে ডিমি গোল করে ম্যাচ বের করে, সেদিন আমি খুব মানে খুশি ছিলাম। রাস্তায় ভালো হয়েছিল, কেউ টোন কাটা, কেমন লাগে, ভালো লাগে, তো এইসব নিয়ে। আর এই কেমন লাগে ভালো লাগেটা, ও মাই গড, এখন তো মোহনবাগান হারুক যা করুক, কথায় কথায় আমাকে চাটা হয় ভাই। মানে এটা কী হয়েছিল তোকে বলছি আমি, এই যখন আমরা ড্রোন কাপে হেরে যাই ইস্টবেঙ্গলের সাথে, এই 2025-এই, তো সেবার তো হেরে গেছি, ইস্টবেঙ্গল ফ্যান্স অনেক লাফালাফি করছে। তো আই ওয়াজ লাইক যে ইস্টবেঙ্গল এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে, ড্রোন কাপ কেউ আটকাতে পারবে না, বিকজ সামনে আমাদের ডায়মন্ড হারবার, তারপর নর্থ ইস্টবেঙ্গল বেরিয়ে যাবে, ইস্টবেঙ্গল নকআউটে ভালো। তখন ইস্টবেঙ্গলের মানে পুরো সেট টিম, এক্স্যাক্টলি। তো সেখান থেকে ডায়মন্ড হারবার ওদেরকে হারিয়ে দিল। আর আমি তো ভাই ভাবছি ভাই ডায়মন্ড হারবার সিরিয়াসলি, আমি একটা ক্যাফেতে বসেছিলাম, সেখানে আমি খেলা দেখছিলাম। আর আমি বিশ্বাস করো ভাই, যখন জবিয়েশনে গোলটা করলো, আমি ক্যাফেতে চিৎকার করছি ভাই, লোকজন দেখছে আমাকে, আমি পাগল হয়ে গেছি ভাই। তারপরে ভিডিওটা বানিয়েছিলাম যে কী কেমন লাগে, ভালো লাগে। তো সেই নিয়ে বাওয়াল হয়। ইভেন যখন লাস্ট টাইম আমরা অফিসিয়ালি জিতলাম, না লাস্ট টাইম যখন ইস্টবেঙ্গল সুপার কাপে হারলো ফাইনালে, তো আমি বসে খেলা দেখছিলাম। আমার দাদা ইস্টবেঙ্গল ফ্যান, ঠিক আছে। তো আমার দাদা, আমি কটা বাচ্চা ছিল একসঙ্গে বাড়িতে বসে দেখছিলাম খেলা। তো সেখান থেকে টাইব্রেকার হয়, টাইব্রেকারে প্রথম বোরারেরা বাইরে মেরে দেয়, বার পোস্টে লাগে, মানে মিস হয়ে যায় বেসিক্যালি। তো সেখান থেকে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। লাইক এবার তো ভাই কাল মौत का नंगा नाच होगा, क्योंकि ईस्ट बंगाल फैंस लोग जाएंगे एयरपोर्ट, পুরো কলকাতা হয়ে যাবে লাল হলুদ, দেখতে হবে, এগুলো কিছু করার না। আমি তো ভাই মুড অফ চলে গেছি, খেলা দেখছি না, বেরিয়ে গেছি। তারপর আমার বন্ধু নীলাদ্রি লোটা, ও
ও ফোন করে, ও লোটা বেসিক্যালি ফোন করে বলছে কি কেমন লাগে, আমি বলছি ইস্টবেঙ্গল জিতে গেছে, বলছি ঠিক আছে ভাই জিতেছি। মানে বোরার পেনাল্টি মিসের পর না, ইস্টবেঙ্গলে হেরে যাওয়ার পর। আচ্ছা, তুমি ফোন করেছিলে? না, ও আমার ফোন করেছিল, ও আমাকে বলছে কি অ্যাকচুয়ালি কি বলছি আমি, অ্যাকচুয়ালি ও যেহেতু ফটোগ্রাফার না, তো ও ভবানীপুরের ফটোগ্রাফার ছিল, তো একদিন ও ভবানীপুরের হয়ে ফটোগ্রাফি করছিল, সেদিন ইস্টবেঙ্গল ফ্যান্স ওকে অনেক গালাগাল দিয়েছিল। আচ্ছা, তারপর থেকে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করা বন্ধ করে দিয়েছে। মানে ও বেসিক্যালি ইস্টবেঙ্গল সাপোর্টারই ছিল। হ্যাঁ ও ইস্টবেঙ্গল সাপোর্টার, বাট ও ইস্টবেঙ্গলকে হেড করে এই জিনিসগুলো, ঠিক আছে। তো এবার ইস্টবেঙ্গল হেরে গেছে, ওকে ফোন করেছে, বলছে কি কেমন লাগে, আমি বলছি ভাই ঠিক আছে জিতে গেছিস, কেন এমনি করছিস, বলছে জিতিনি ভাই, বিষ্ণু বাইরে মেরে দিয়েছে। আমি বলছি কী বলছিস, বলছি হ্যাঁ ভাই বিষ্ণু বাইরে মেরে দিয়েছে। তো আমি যা খুশি হচ্ছিলাম সেদিন। আবার মানে দেখো অনেকে বলবে যে বাংলায় ট্রফি আসতে পারতো, ভাই এগুলো খুব বাল্যের কথা এগুলো ভাই। মানে আজকে তুই ভাই তুই একটা ইস্টবেঙ্গল ফ্যান, যে মোহনবাগান যদি আজকের ফাইনাল খেলে ডুরান্ড কাপের বা যে কোনো ফাইনাল, তুই চাইবি যে মোহনবাগান জিতুক, তুই বাংলা সাপোর্টার হয়ে চাইবি না কখনো, এটা পসিবল না, এটাই তো রাইভেলরি, ঠিক আছে। তো আমি খুব খুশি ছিলাম যে গোয়া জিতেছে। তো সেই সময় আমার একটা ভিডিও ছিল, আমি 2 বছর আগে দীঘা গেছিলাম, দীঘা থেকে আমি গোয়া জার্সি পরে নাচছিলাম মোহনবাগানের গানে, সেই ভিডিওটা খুঁজে বার করে ভিডিওটা পোস্ট করে দিই। আর যার লোকের ঝাড় চলে গেছিলো সেই ম্যাচটার পর, ভাই লোকে কমেন্ট করছে গোয়াকে নতুন বাবা বানিয়েছিস, গোয়া জার্সি পরে নাচছিস, সেটা আমি এখনও শুনি। নৈহাটিতে গেছিলাম ডার্বিটা দেখতে, সেই ম্যাচটা হারিয়ে আমরা, সেখানে ফ্যান্সরা আমাদেরকে বলছিল ইসমাল সাপোর্টাররা যে কিরে তোর এফসি গোয়া বাবা জার্সিটা কোথায়। তো মানে এইগুলো তো চলে, এগুলোই আই থিঙ্ক ফুটবলকে বাঁচিয়ে রেখেছে। তো এগুলো আমি জেনে বুঝেই করি, অবভিয়াসলি আমি জানতাম যে এগুলো করলে হয়তো লোকে খেতে পারবে আমাকে, বাট ইটস ওকে, মানে চ্যানেলের রিচ নেই, খেলা হচ্ছে না, কিছু তো করতে হবে একটা, তো সেজন্যই করা। আর তুমি দেখবে যখন কোনো সমর্থকের খুব গায়ে লাগে না, তখন তারা সেটা মনে রাখে। একটা হচ্ছে খুব ভালো লাগে, একটা হচ্ছে গোয়ার জার্সি, এই দুটো খুব গায়ে লেগেছে, তাই এই দুটো তো এখনও শোনায় আমাকে, আর আমি ওকে আমি এটাকে এনজয় করি। আর এখন ধরো এখন লোবেরা এসছে, লোবেরা এখন ম্যাচ খেলাই না এখনো, 14 তারিখ ফার্স্ট ম্যাচ লোবেরা আন্ডারে। তুমি আইএসএলের এই পিক মোমেন্টে মোহনবাগানের হুয়ান ফেরান্ডো, হাবাস, মলিনা কাকে এগিয়ে রাখবে? তিনজনের আমলেই ট্রফি এসছে মোহনবাগানে। আই থিঙ্ক হাওয়াস উইল বি দ্য বেস্ট ওয়ান, বিকজ যেই টিমটা আমরা দেখেছি ওয়ান ফ্রম দ্য আন্ডারে ওয়ার্ক করছিল না, মানে অবভিয়াসলি আমরা তার আগে আইএসএল কাপ জিতেছিলাম, আমরা ইভেন ডুরান্ড কাপও জিতেছি এবার, বাট কোথাও না কোথাও ওয়ান ফ্রম দ্য ডিসিপ্লিনটা ধরে রাখতে পারছিল না, প্লেয়ার অনেক বেশি ইনডিসিপ্লিন ছিল, প্লেয়ারদের ফিটনেস নিয়ে ইস্যু ছিল। বাট কোথাও না কোথাও তুমি যদি দেখো, যখন ফ্রান্তকে সরানো হয়েছিল সেই সময় কিন্তু অনেক প্লেয়ার আউট ছিল, আই থিঙ্ক অনেক প্লেয়ারদের কার্ড ছিল, মুম্বাই ম্যাচে লাল কার্ড ছিল অনেকগুলো, ইভেন অনেক প্লেয়ারদের ইঞ্জুরি ছিল, ডিমের ইঞ্জুরি ছিল, থাপার ইঞ্জুরি ছিল, সাউলের ইঞ্জুরি ছিল। তো হয়তো ফেরান্দো সেই টিমটা পায়নি, বাট কোথাও কোথাও ফেরান্দোর ভুল ছিল অনেক বেশি, এই যেটা বললাম স্ট্রিক্টনেসটা ছিল না ওর মধ্যে। তারপর যখন হাবাস এলো, হাবাস যখন টিমটাকে চেঞ্জ করে দিল না, সেই চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট ছিল। মানে কামিংস মানে এত এফেক্টিভ হয়ে গেছিলো, এত ডিসিপ্লিন হয়ে গেছিলো, ঘুরতে যাচ্ছে না, ফুটবল খেলছে, ফিট হয়ে গেছে, তো এই জিনিসটা খুব দরকার ছিল। আমার যখন দেখতাম কামিংসের ভরি বেরিয়ে গেছে, হাবাসের আসার পর কামিংস ফিট হয়ে গেছিলো, তো আই থিঙ্ক হাবাস এই জিনিসটা এনেছেন, হাবাস যা ডমিনেট করেছিল। আই থিঙ্ক হাবাসের আন্ডারে আমরা 2টো ম্যাচ হেরেছিলাম, একটা চেন্নাই ম্যাচ, একটা কোনো একটা ম্যাচ হেরেছিলাম, তাছাড়া কোনো ম্যাচ হারিনি আমরা। ইভেন সেই ম্যাচ মুম্বাই ম্যাচ ফাইনালে আসে গেছিলাম, যেটাও আমরা হারতাম না যদিও, বাট স্টিল তারপরে হাবাস আই থিঙ্ক কাউকে নিয়ে এসেছিলো। তো থিঙ্ক হাবাসের আন্ডারে যেটুকু টাইম খেলেছি আমরা, আই থিঙ্ক খুব বেশি খেলিনি, 3 থেকে 4 মাস খেলেছি, সেই 3 থেকে 4 মাসের স্প্যানটা খুব ভালো ছিল। আই থিঙ্ক সেটা আমাদের বেস্ট স্প্যান ছিল অ্যাজ এ মোহনবাগান ফ্যান। ইভেন তুমি যদি দেখো লাস্ট ইয়ার মোহনবাগান খুবই ডমিনেট করে জিতেছে, মানে অনেক ম্যাচ আগেই আমরা জিতে গেছিলাম আইএসএল, তো সেখানে বলতে পারি যে মলিনা খুব ভালো খেলেছে, বাট সেখানে কিন্তু তুমি দেখো মোহনবাগান কিন্তু পুরোপুরি ইন্ডিভিজুয়াল বিল্ডেসে দমে অনেকগুলো ম্যাচ জিতেছে। কেরালা ম্যাচটা মনে আছে আমার এখন পর্যন্ত, আলবাতো লাস্ট মিনিটে গোল, একটা ম্যাচে লিস্টন লাস্ট মিনিটে গোল করে দূর থেকে, রোনাল্ডোর বার্থডে দিন ছিল আই থিঙ্ক ওটা। তারপর কামিংসের একটা চেন্নাইয়ের বিরুদ্ধে আমরা গোল করতে পারছি না, গ্রেগ স্টুয়ার্ট নামলো, লাস্ট 10 মিনিটে খেলা ঘুরিয়ে দিল, কামিংসের গোল, মানে গ্রেগ স্টুয়ার্টের শট বাইরে লেগে ফেললো, সেখানে কামিংস মারলো, গোল হলো। তো মানে এইগুলো মানে আই থিঙ্ক ইন্ডিভিজুয়াল বিল্ডিংস অনেক ম্যাচ জিতেছি আমরা, উড়িষ্যা ম্যাচটাও ইন্ডিভিজুয়াল বিল্ডিংসে জিতি আমরা ডিমির। তো আই থিঙ্ক যে মানে মোর দ্যান ট্যাকটিক্যাল গেম, সেই সিজনটা আমরা ইন্ডিভিজুয়াল বিল্ডিংসে জিতি, আর সেখানে প্লেয়ারদের অনেক বেশি ইম্প্যাক্ট ছিল, ঠিক আছে। অনেক ডিফেন্ডাররা গোল করেছিল, টম থেকে শুরু করে, অ্যালবার্টো থেকে শুরু করে, দীপেন্দু থেকে শুরু করে, আমাদের সুভাষিস সবাই গোল করেছিল। তো আই থিঙ্ক মোর দ্যান ট্যাকটিক্স ইট ওয়াজ অ্যাবাউট দ্য প্লেয়ার্স, ভালো টিম পেয়েছিলাম অনেক বেশি, বাট আই থিঙ্ক হাওয়াসের স্ট্রেনটা ওয়াজ দ্য বেস্ট ফর মি। ঠিক আছে, আজকে তাহলে এতটাই। আর ফ্যানদের জন্য কি বলবে আপকামিং আইএসএলের জন্য? ফ্যানদের বলবো যে অবশ্যই আমরা ইরান যাইনি, এটার কোনো জবাব নেই আমার কাছে। আমাকে ইস্টবেঙ্গল ফ্যানরা যাই বলুক, তোরা এটিকে, তোরা সুপার জায়েন্ট, তোরা সঞ্জয় গোয়েঙ্কা, সবার রিপ্লাই আছে আমার কাছে, বাট ইরান যাসনি এটার কোনো রিপ্লাই নেই আমার কাছে। তো অবশ্যই আমরা সবাই রেগে আছি, আমরা সবাই ম্যানেজমেন্টের উপরে ক্ষুব্ধ আছি, বাট দেন স্টিল আমি বলবো যে যেহেতু মোহনবাগান খেলছে, তো আই থিঙ্ক আমাদেরকে সাপোর্ট করা উচিত। এখন আইএসএল শুরু হচ্ছে, তো এগুলো ভুলে যে অবভিয়াসলি মানে ম্যানেজমেন্টের এগেন্সে থাকুক রাগটা, বাট দেন প্লেয়ারদের এগেন্সে না থাকুক, প্লেয়ারদেরকে সাপোর্ট করতে আসো মাঠে। আর টু ইস্টবেঙ্গল সাপোর্টার যেটা আমি প্রতিবার বলি, আবারও বলছি যে হাল ছেড়ো না বন্ধু। মানে আমি দেখেছি মোহনবাগানকে 5 সিজন ট্রফি লেস থাকতে, ঠিক আছে, তো তারপরে মোহনবাগান ঘুরে দাঁড়িয়েছে, এখন মোহনবাগান ইজ দ্য বেস্ট টিম ইন ইন্ডিয়া। তো ইস্টবেঙ্গলকে দেখে যখন আমি ফুটবল দেখা শুরু করি, তখন ইস্টবেঙ্গল ওয়াজ দ্য বেস্ট টিম।
ইস্টবেঙ্গল টেম্পো এটা খুব ভালো খেলতো, মোহনবাগান তখন তো ভালো খেলতো না, বাট সেখান থেকে দাঁড়িয়ে এখন অবভিয়াসলি একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে পুরো ইন্ডিয়ান ফুটবল, পুরো ওয়ার্ল্ড ফুটবলে ইনভেস্টমেন্টের একটা বড় ইস্যু, ঠিক আছে, যারা বার্সেলোনা তাদের স্টেডিয়ামের ঘাস বিক্রি করছে টু গেট সাম মানি, তো সেখান থেকে দাঁড়িয়ে মানি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই মুহূর্তে প্রাইভেটাইজেশনের যুগে। তো সেখান থেকে অবভিয়াসলি ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে, বাট আই বিলিভ যে ইস্টবেঙ্গল টিম কিন্তু আগের থেকে বেটার হচ্ছে, আগের থেকে মানে কার্লোস কোদারাদের আন্ডার থেকে শুরু করে টিম একটা বেস পেয়ে গেছে, তারপর দিয়ে এখন আন্ডার অস্কার ব্রুজো টিম খুব ভালো খেলছে। তো আই বিলিভ যে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে খুব সুন, মানে মেবি দিস ইয়ার আই বিলিভ যে ইস্টবেঙ্গল ক্যান ফিনিশ ইন টপ 6, মাই প্রেডিকশন, আর মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। কলকাতা ময়দানের বিভিন্ন মানুষের তাদের নিজেদের গল্প জানতে অবশ্যই চোখ রাখুন ময়দান টেলস। আর পরবর্তী ভিডিওতে আপনারা কাকে চাইছেন অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন ময়দান টেলস, পাওয়ার্ড বাই ভিক্টরি টিভি।